আমার হাতে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটা এই মুহূর্তে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন। এর মানে হলো মাল্টি রোটর মানে হলো এর 4টা রোটর আছে, 4টা প্রোপেলার আছে দেখতে পাচ্ছেন, এবং এটা এত ছোট যে এর ডাইমেনশন হলো 15, মেইন ফ্রেমের ডাইমেনশন হলো 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার, এবং এখানে যে সোলার সেল ইউজ করা হয়েছে তা একটা সাধারণ বাজারে যে সোলার সেল পাওয়া যায় তার চেয়েও এর ডাইমেনশন বা আকার কম। এটার সাথে একটা ক্যামেরা যুক্ত আছে যেটাকে আমরা বলি ফার্স্ট পারসন ভিউ ক্যামেরা। তো এই ড্রোনটা 3.5 মিনিট পর্যন্ত উঠতে পারে আকাশে, এবং ওড়ার সময় ক্যামেরা মাধ্যমে সে পৃথিবীর মানে ভূমির ভিডিও ধারণ করতে পারে আর কি, ফিল্মিং করতে পারে। এবং এই ধরনের ড্রোন নর্মালি ড্রোন যে ধরনের কাজে ইউজড হয়, সার্ভিলেন্স অর ইন্সপেকশন, মনিটরিং, সব ধরনের কাজে এই ড্রোন ব্যবহার হতে পারে। এই ড্রোন যেমন আমি এক্সাম্পল সহকারে, যেমন আমাদের দেশে বাংলাদেশে ফ্লাড হয়, ফ্লাড মনিটরিং, তারপর আপনার আগুন লাগলে আগুনের যেভাবে ধাবিত হয় আগুন মনিটরিং, তারপর ট্রাফিক ম্যানেজমেন্ট, বন জঙ্গলের যে ক্ষয়ক্ষতি হয় যেখানে আমরা সচরাচর যেতে পারি না সেসব জিনিস পর্যন্ত পর্যবেক্ষণ, এনভায়রনমেন্ট, আবহাওয়া পর্যবেক্ষণ, এইসব কাজে এই ধরনের ড্রোন ব্যবহার হতে পারে। এটাকে স্যাটেলাইট হিসেবেও মানে এটার আরও সমৃদ্ধ করে এটাকে স্যাটেলাইট হিসাবেও ভবিষ্যতে ব্যবহারের সুযোগ আছে। তাছাড়া যেহেতু ড্রোনটা সাইজে খুব ছোট, এর অনেকগুলো একত্রে ইউজ করে সোয়ার্ম বা একটা টিম গঠন করে বড় এলাকা পর্যবেক্ষণের করার মতো সুযোগ আছে এই ড্রোন দিয়ে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা ডক্টর হাসান শহীদের সম্মানে যে ইন্সপায়ারিং ইভিনিং উইথ ডক্টর হাসান শহীদ যে আয়োজনটা করলাম, এটার মূল উদ্দেশ্য হচ্ছে উনি একজন নিভৃতচারী মানুষ, গবেষক, একাডেমিক, এবং কুইন মেরি ইউনিভার্সিটিতেই একাডেমিক হিসেবে যিনি যে পুরস্কারটা পেয়েছেন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে, একজন লেকচারার হিসেবে, এটা হচ্ছে একটা সর্বোচ্চ পুরস্কার। এবং বাংলাদেশি অরিজিন অন্যান্য ইউনিভার্সিটিতে যারা আছেন তাদের মধ্যে থেকে তিনি প্রথম এই ধরনের একটা একাডেমিক পুরস্কারও পেয়েছেন। আর আমরা আজকে যার জন্য এসেছি, তিনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট স্মলেস্ট সোলার মাল্টি রোটার সোলার ড্রোন উনি উদ্ভাবন করেছেন এবং ওনার টিম এবং উনি নেতৃত্ব দিয়েছেন। আমরা প্রেস ক্লাবের মাধ্যমে মূলত আমাদের কমিউনিটিকে, আমরা যারা লেখাপড়া করছেন সেই সব সন্তানদেরকে পরিবারের মাধ্যমে এবং টেলিভিশন মিডিয়া, আমাদের বাংলা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আমরা একজন গর্বিত আপনার কৃতি যে প্রফেসর আছেন তাকে তুলে ধরতে চাই, এবং এর মাধ্যমে আমাদের তরুণ সমাজ উৎসাহিত হবেন, আমাদের যারা প্যারেন্টস আছেন তারা দেখে তাদের সন্তানকে উৎসাহিত করবেন এবং এই ধরনের গবেষণা করবে। আমরা নানা ধরনের সাকসেস আছে, বিজনেসে সাকসেস আছে, স্পোর্টসে আমাদের সাকসেস আছে, বিভিন্ন প্রফেশনে আমাদের সাকসেস আছে, একাডেমিক ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে যে অনন্য সাধারণ আপনার সাফল্য নিয়ে আসছেন ডক্টর হাসান শহীদ, তাকে তুলে ধরে মূলত আমরা আমাদের কমিউনিটিকে গর্বিত করছি এবং কমিউনিটিকে জানান দিচ্ছি যে আমরা এই ধরনের অনুপ্রাণিত বিষয়গুলোকে তুলে ধরার মাধ্যমে আমাদেরকে নতুন প্রজন্ম এবং কমিউনিটিকে উৎসাহিত করা দরকার। জুবাইর ভাই যে পুরস্কার কথা বলেছেন সেটা হলো ন্যাশনাল টিচিং ফেলোশিপ। এটা কুইন মেরির পুরস্কার না, এটা হলো হায়ার এডুকেশন একাডেমি, যেটা সব ইউনিভার্সিটির এডুকেশন যেটার এক্সিলেন্স যেটার পুরস্কার দেয় সেই ইনস্টিটিউশন। তো যেভাবে হয় আর কি, প্রতি ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেস্ট টিচার, যারা সবচেয়ে ভালো এক্সিলেন্স ইন টার্মস অফ টিচিং অ্যান্ড ডেলিভারি অফ টিচিং, এই যারা এক্সিলেন্ট পারফর্ম করে প্রতি ইউনিভার্সিটি থেকে 3 জনের নাম পাঠানো হয়। তো সারা ইউকে থেকে সব ইউনিভার্সিটি থেকে সব 3 জন করে নিয়ে হায়ার এডুকেশন একাডেমি 55 জনকে প্রতি বছর দেয় আর কি। তা আমি 2017 সালে এনটিএফ সেই পুরস্কারটা কুইন মেরির সাবমিশন থেকে পেয়েছি, কুইন মেরির পক্ষ থেকে পেয়েছি আর কি। হাসান শহীদ ভাই একজন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী, তিনি আমাদের কমিউনিটির গর্ব, তিনি আমাদের বাংলাদেশের গর্ব। সেই বরিশালের বাকেরগঞ্জের হানুয়া গ্রামের ছেলে কে ভেবেছিল যে তিনি একজন বিশ্বসেরা বিজ্ঞানী হবেন। আজকে আমরা তার জন্য গর্বিত, এবং আসলে তিনি একজন নিভৃতচারী মানুষ। মানে এই কুইন মেরিতে একজন ব্রিটিশ বাংলাদেশি আছেন যে এভাবে একজন সেরা বিজ্ঞানী, তিনি একটা সেরা উদ্ভাবন করেছেন, তার সম্পর্কে আমরা কমিউনিটির মানুষ অ্যাওয়্যার না।
তো প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন, আমরা চাচ্ছি যে তাকে তুলে ধরা, আমাদের কমিউনিটিকে পরিচয় করিয়ে দেওয়া। এর মাধ্যমে আমাদের এখানকার যে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্ম বিভিন্ন ইউনিভার্সিটি লেখাপড়া করছেন এবং সাফল্যের সাথে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তারা হাসান শহীদ ভাইয়ের এই আবিষ্কার থেকে, এই উদ্ভাবন থেকে তারা ইন্সপায়ার হবেন এবং তারাও তাদের জীবনে এই ধরনের উদ্ভাবনী বিভিন্ন কাজ করতে তারা উদ্বুদ্ধ হবেন। আমরা আশা করি আমাদের এই প্রোগ্রাম এই কমিউনিটির কাছে এই হাসান শহীদকে তুলে ধরতে সহায়ক হবে এবং আমাদের নতুন প্রজন্ম ইন্সপায়ার। যে ড্রোনটা আছে এটার সাথে যে অ্যান্টেনা আছে এবং মোবাইল ফোন দিয়ে এটাকে আসলে সিগন্যাল ট্রান্সমিশন করা যায়। আমরা ভবিষ্যতে চেষ্টা করব এই ড্রোনের আরও সমৃদ্ধকরণের আর কি। আমার সাথে একটা টিম কাজ করেছে, আমি সুপারভাইজার এবং মেইন পিএইচডি স্টুডেন্ট আলী আবিদ আলী এবং আরও 2 জন এটার সাথে কাজ করেছে। তারা এখন নিজস্ব জায়গায় নিজস্ব চাকরিতে রত আছে, কিন্তু এই ড্রোনের প্রিন্সিপালকে ধরে ভিত্তি করে আমরা কুইন মেরিতে ভবিষ্যতে আরও কাজ করতে চাই। এই মুহূর্তে একটা কোম্পানির সাথে একটা প্রজেক্ট আছে আমার। সে প্রজেক্টটা হলো মাল্টি রোটারি উইং ভার্টিক্যাল টেক অফ আপ ল্যান্ডিং, লাইক হেলিকপ্টারের মতো যে খুব অল্প জায়গায় সরাসরি ল্যান্ডিং করা এবং উড্ডয়ন, সেরকম ছোট প্লেন UAS বলে, আনম্যান্ড এরিয়াল সিস্টেম একটা কোম্পানি তৈরি করতে চাচ্ছে। তো তারা একজন পিএইচডি স্টুডেন্টকে স্পন্সর করছে, আমি সেটার উপরে কাজ করছি সেই পিএইচডি স্টুডেন্টের সাথে, এবং কোম্পানি এখন ইন্টারেস্টেড হয়েছে। তারা যেহেতু সেই সিস্টেমটা ডেভেলপ করতে চায়, তো তারা আমাদের এক্সপার্টিসকে কাজে লাগাতে চায়, যেমন এনার্জি ম্যানেজমেন্ট, কন্ট্রোল। তো আমরা কুইন মেরির পক্ষ থেকে তাদেরকে বাজেট দিয়েছি, তারা যদি অ্যাপ্রুভ করে বা এগ্রি হয় তা আমরা সেটা নিয়ে আগে এগোবো, এবং সেটাও হবে বিশ্বের একটা প্রথম UAS ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং সিস্টেম, যেটা দিয়ে অল্প আকারের বোঝা বা ভার বা কোনো দ্রব্য সামগ্রী এক স্থান থেকে আরেক স্থানে বহন করা যাবে। উদ্দেশ্য হলো স্পেশালি সিটিতে এখন ট্রাফিক জ্যাম এবং যাতায়াতের এত সমস্যা মালামাল নিয়ে, তো ছোট আকারের প্লেন যদি আপনার আরবান বা সিটিতে বা যেসব জায়গায় গাছপালা বেশি সেসব জায়গা দিয়ে চলতে পারে, তাহলে অনেক মানব সভ্যতার অনেক উপকারে আসবে, উপকৃত হবে মানব সভ্যতা। এবং সেটার সাথে সাথে যেহেতু প্লেনটা সম্পূর্ণভাবে সোলার এনার্জি দিয়ে চলবে, মাল্টিপল ব্যাটারি ইউজ করে, সুতরাং এটার কোনো অ্যাডভার্স এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকবে না। তো এটাই হলো মূল কথা, এই ড্রোন সূত্র। এটা পিছনের আরও অনেক কাজের মাধ্যমে আমরা এ পর্যন্ত এসে পৌঁছেছি, এবং ভবিষ্যতে এই টেকনোলজি, এই আইডিয়া আরও সামনে নিয়ে এরকম নতুন নতুন সিস্টেম টিম গঠন করে আরও তৈরি করতে চাই। সাংবাদিকতা সূত্রেই চিনেছি, এবং এই কুইন মেরি ইউনিভার্সিটিতেই তার যে সোলার কপ্টারের যে গবেষণা তিনি শুরু করেন, সেটি রিপোর্ট করতে গিয়ে আমার, এবং তখন একজন বাংলাদেশি অরিজিন স্টুডেন্টও ছিলেন, এখন এই টিমে কোনো বাংলাদেশি অরিজিন নাই। সো তার পরিচয়টা আমি আসলে, তার যে পরিচিতি আছে আমি সেটা তুলে ধরতে চাই, এবং একই সাথে তার সম্পর্কে আপনার জানার জন্য আপনার যে লিঙ্কগুলো দিচ্ছি আমরা অনলাইন লিঙ্কগুলো এবং ওয়েবসাইট লিঙ্কগুলো আমরা আপনাদেরকে র ফাইল হিসেবে দিয়ে দেবো। বিশ্বের নামকরা কিছু জার্নাল আছে, সায়েন্টিফিক জার্নাল, এবং কুইন মেরি ইউনিভার্সিটি জার্নালেও তার গবেষণা নিয়ে অনেক প্রশংসা করা হয়েছে এবং অনেক লেখা হয়েছে। ডক্টর হাসান শহীদের সংক্ষিপ্ত পরিচিতি হচ্ছে, ডক্টর হাসান শহীদ কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্সের শিক্ষক এবং গবেষক। তিনি অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে এখানে কাজ করেন। তার গবেষণা প্রবন্ধের সংখ্যা 100-র উপরে, এবং 15 জন তার পিএইচডি স্টুডেন্ট আছেন। এবং এর মধ্যে আমরা জেনে খুশি হব যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং 5 জন ছাত্র তার অধীনে পিএইচডি করেছেন। সোলার ড্রোন ছাড়া তিনি মানুষের পরিপাকতন্ত্র ইন্সপেকশন এবং রোগ শনাক্তকরণের উপযোগী ক্যাপসুল, রোবট, অনুভূতি সম্পন্ন কৃত্রিম হাত, বয়স্ক এবং ডিসেবল লোকদের সহায়তা করতে পারে এমন সব রোবট নিয়ে গবেষণা করছেন। গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষায় অসামান্য অবদান রাখার জন্য ডক্টর হাসান শহীদ ইউকের সবচেয়ে সম্মানজনক শিক্ষা পুরস্কার ন্যাশনাল টিচিং ফেলোশিপ অর্জন করেছেন। ব্রিটেনে এবং সারা বিশ্বে সুপরিচিত, এবং এই পুরস্কার ছাত্রছাত্রীদের শেখানোর ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের জন্য ইউকে হায়ার এডুকেশন একাডেমি ব্যক্তিবিশেষকে প্রদান করে থাকে।
বাংলাদেশি একাডেমিক হিসেবে ডক্টর হাসান শহীদ প্রথম এই পুরস্কার পেয়েছেন। আপনারা জানেন কেমব্রিজ থেকে সুয়াস পর্যন্ত আমাদের বাংলাদেশি অরিজিন অনেকেই আছেন, বাট এই একাডেমিক এই পুরস্কারটা বাংলাদেশি অরিজিন কারো আপনার তার গবেষণার পাশাপাশি এটা হচ্ছে তার আরেকটা অর্জন। তিনি যে একজন নিবেদিত প্রাণ, ওই যে আমরা তাকে পাই না 4-5 বছর 3 বছর দেখাই যায় না, উনি আসলে তার লেবে আছেন, তার কাজে আছেন, গবেষণায় আছেন, সেক্ষেত্রে তিনি তার সেরা পুরস্কারটাও পেয়েছেন। এবং এটা শুধুমাত্র কুইন মেরির না, আস্থা পুরো ইউকের ইউনিভার্সিটিগুলোর একাডেমিকদের মধ্যে খুব মানে প্রতিযোগিতামূলকভাবে 50 জন সেরা বাছাই করা হয় এবং তিনি কুইন মেরির পক্ষ থেকে এই সেরা পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এই পুরস্কারের জন্য ইউকের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষক এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট স্টাফদের মধ্যে সর্বোচ্চ 3 জনকে নির্বাচন করতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচিত শিক্ষকদের মধ্যে থেকে বাছাই করা হায়ার এডুকেশন একাডেমি প্রতি বছর এই পুরস্কার প্রদান করে থাকে। যে কারণে ডক্টর হাসান শহীদ এর পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছিল তার মধ্যে রয়েছে ছাত্রছাত্রী কেন্দ্রিক শিক্ষা এবং স্টুডেন্ট সেন্টার লার্নিং, গবেষণা ভিত্তিক শিক্ষা এবং রিসার্চ লেড টিচিং এবং অনেকগুলো পুরস্কারপ্রাপ্ত প্রজেক্টের সুপারভিশন তার মধ্যে অন্যতম। উচ্চতর শিক্ষার উৎকর্ষতায় বিশেষ ভূমিকা রাখার জন্য ডক্টর হাসান শহীদ এর আগে কুইন মেরি ইউনিভার্সিটির ড্রেপার্স প্রাইজ এবং ড্রেপার্স টিচিং ফেলোশিপ পদেও সম্মানিত হয়েছিলেন, ফেলোশিপে সম্মানিত হয়েছেন। ডক্টর হাসান শহীদ বরিশালের বাকেরগঞ্জ থানার হানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং বরিশাল ক্যাডেট কলেজ থেকে তৎকালীন যশোর বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় 3য় স্থান নিয়ে এইচএসসি এসএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স এবং ইলেকট্রনিক্স বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান নিয়ে ফার্স্ট ক্লাস পাস করেছেন উনি মাস্টার্সে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তিনি শেফিল্ড ইউনিভার্সিটি থেকে রোবোটিক্স সায়েন্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং কুইন মেরি ইউনিভার্সিটিতে শিক্ষক এবং গবেষক হিসাবে কর্মরত আছেন। আপনারা যাকে আজকে তার নতুন উদ্ভাবন সম্পর্কে আপনারা জানছেন এবং তিনি 15 মিনিটের মধ্যে এই তার উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। জি, কমিউনিটির শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ এবং আপনারা সবাই কষ্ট করে যারা আসছেন, আসসালামু আলাইকুম। এবং এই সাধারণত সায়েন্টিফিক লেকচারের ব্যাপারে কমিউনিটির লোকজন বা আমি নিজেও অতটা উৎসাহ বোধ করি না, কারণ এতে মজা থাকে না আর কি। তো তারপরও আপনারা কষ্ট করে আসছেন এই সায়েন্টিফিক লেকচার শোনার জন্য, সেজন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তো আমি খুব সহজে সংক্ষিপ্তভাবে এই বিষয়টা তুলে ধরবো এবং আমার গবেষণা তুলে ধরবো আর কি। তো এটা হলো ডেভেলপমেন্ট অফ দি ওয়ার্ল্ডস স্মলেস্ট মাল্টি রোটার সোলার ড্রোন। এবং আমার টিমের সাথে যারা ছিল, ডক্টর আলী আবিদ আলী, অর্থাৎ ডক্টর হয়েছে এই প্রজেক্টের মাধ্যমে আর কি, পিএইচডি করার পরে সে গবেষণা করে, ডক্টর স্টিভেন আগা, প্রফেসর মঞ্জিজা এবং আমি। তো প্রজেক্টটা শুরু হয়েছে একদম শুরু থেকে আমার নেতৃত্বে এবং সেখান থেকে আমরা এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি। তো এটার দেখতেই পাচ্ছেন আপনারা, ফিজিক্যালি এটা দেখেছেন, তারপরও আমি একটু ফিচার বলে দেই। এটার মেইন ফ্রেমের ডাইমেনশন হলো 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, ওয়েট হলো 71 গ্রাম, আর অ্যাভারেজ ফ্লাইট টাইম 3.5 মিনিটস। 38 দিন পর্যন্ত এটা মাঠে থাকতে পারে কোনো সোলার এনার্জি ছাড়া। ব্যাটারি এটাকে পাওয়ার করতে পারে 38 ডেজ, এবং 38 ডেজের পর আবার যখন সানলাইট আসবে সে সানলাইট নিয়ে ব্যাটারি চার্জ করে আবার উঠতে পারবে। তার মানে এটাকে আর বাসায় এনে ওই ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে ব্যাটারি চার্জ করতে হয় না আর কি, বাসায় আনতে হয় না, মাঠেই থাকতে পারে, মাঠেই আবার ওই সোলার এনার্জির মাধ্যমে চার্জিত হয়ে আবার উঠতে পারে আর কি। তো এটার আমি একটা ছোট ভিডিও, খুব অল্প সময়ে উড়ার ভিডিওটাও আমি দেখাবো, খুবই অল্প সময়ে। এই যে উঠতেছে, আর এই ছবিগুলো, যে ছবিগুলো অস্পষ্ট, এইটা হলো ওই ক্যামেরার ছবি, মানে ড্রোনের নিজস্ব ক্যামেরার ছবি, আর এটা হলো ওই আমাদের নেওয়া ছবি আর কি। ওই যে দেখেন উঠে গেল, আর এটা হলো নিচে ওর নেওয়া ছবি আর কি। 15 মিটার পর্যন্ত উঠতে পারে এবং গ্রাউন্ডের সে ভিডিও ধারণ করতে পারে। এটা অপারেট করতেছে ওই আলী আবিদ আলী, যার ছবিটা আমি আগে দেখিয়েছি আর কি। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আর কি। তো এটা আমরা পাবলিশ করেছি
নেচার সায়েন্টিফিক রিপোর্টসে নেচার অত্যন্ত স্বনামধন্য একটা গ্রুপ, মানে পাবলিকেশনস গ্রুপ, যারা সায়েন্টিফিক আর্টিকেলস পাবলিশ করে থাকে। তাদের বিভিন্ন রকম জার্নাল আছে, তার মধ্যে একটা হলো সায়েন্টিফিক রিপোর্টস। তো এইসব জায়গায় সাবমিট করার পরে এই আর্টিকেল 4-5 জন রিভিউয়ারের কাছে যায়। তারা একটা বিভিন্ন ফেজে রিভিউ করার পরে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারা তাদের রিপোর্ট দেয়। সেই অনুযায়ী আমরা আবার ইমপ্রুভ করি, সেখানে পাবলিশড হয়েছে আর কি। তো এখানে একটা মজার ব্যাপার যেটা হয়েছে, যখন পাবলিশড হয়েছে আমরা নিজেরাই, আমি ব্যক্তিগতভাবে বা আমার টিম জানতাম যে এটা বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি রোটার ড্রোন। তো এটার কুইন মেরির পক্ষ থেকে একটা প্রচার হওয়া দরকার, বা কুইন মেরি এটাকে হাইলাইট করতে পারে। তো যখন সেই জিনিসটা হলো, তখন আমি কুইন মেরির মিডিয়া টিমকে বললাম আর কি যে এটা তো পাবলিশড হয়ে গেছে, তো তোমরা এটাকে প্রচার করো আর কি। তো কুইন মেরির মিডিয়া টিম বললো যে এটা তো অলরেডি 2টা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন এটাকে ফিচার আর্টিকেল অলরেডি এটার উপর বের করছে। তার মধ্যে একটা হলো পিসি ম্যাগাজিন, আর একটা হলো এই গ্রিন বিল্ডিং আফ্রিকা, পিবি ম্যাগাজিন। পিবি মানে ফটোভোল্টেক সোলার ম্যাগাজিন। তো এটা অত্যন্ত নামকরা ম্যাগাজিন এই যে সোলারের। তো এদেরকে আমরা কিছু দেই নাই, এরা সায়েন্টিফিক রিপোর্ট থেকে নিয়ে এটা পাবলিশড করেছে। তো লিঙ্কে আপনারা সহজেই, এটা হলো নেচার সায়েন্টিফিক জার্নালের যে আর্টিকেল আমাদের সায়েন্টিফিক রিপোর্টের। সো এটা হলো আমাদের আর্টিকেল, সরি তো এখানে আমি একটা ব্যাপার হাইলাইট করতে চাচ্ছি যে এই যে অনেকে আপনারা জিজ্ঞেস করছেন যে কত বছর সময় লাগছে, কি লাগছে। জিনিসটা ছোট, কিন্তু আপনি দেখেন কতটা ইটারেশনের মাধ্যমে আমরা গিয়েছি। এটা হলো প্রোটোটাইপ 1, প্রথমটা এরকম দেখতে, মানে আমরা এটা উঠতে পারে নাই, যে এনাফ যে মাস এবং যে এনার্জি প্রডিউস হয় সেটা এনাফ ছিল না। তো এই যে মাসটা মানে ভর, এগুলো ব্যাটারির ভর নিচে আছে আর কি। আমি দেখাচ্ছি, একটু ওখানে আটকে গেছে। সো এই লাল অংশটা প্রপালশন সিস্টেম, ওই যে রোটরগুলো দেখছেন, এগুলো এটা প্রপালশন সিস্টেম, ব্যাটারি, সোলার প্যানেল, ফ্রেম, ইলেকট্রনিক্স, কোনটার কত ভর, ব্রেকডাউন। তো এইভাবে যখন আমরা ভরের বিন্যাস করছি, এটা উঠতে সক্ষম হয় নাই। তো আমাদের নিজেদেরই একটা সফটওয়্যার ডেভেলপ করতে হয়েছে যে ব্যালেন্স করা, যে কোন একটা কমিয়ে একটা বাড়ানো। কিন্তু সেটা তো আমরা কম্পিউটারের ভিতরে করেছি, তাতে তো আর সোলার ড্রোন উড়বে না। মানে ওই অনুযায়ী আবার একটা তৈরি করতে হয়েছে, তৈরি করে দেখছে যে এটা আর উঠছে না আর কি। তো এরকম যে আমরা আবার বসছি, মিটিং করছি যে কোন দিকে কমানো যায়, কোন দিকে বাড়ানো যায়, করতে করতে এইটা হলো আমাদের 8 নম্বর প্রোটোটাইপে এসে আমরা সফলতা অর্জন করছি। অ্যান্ড ইট টুক অ্যাবাউট 3 ইয়ার্স, 3 বছর সময় লেগেছে, এবং তারপর তার পিএইচডি ডিগ্রিও হয়েছে। এইটা যেমন এই যে ভিডিওটা দেখলেন, ওরা সেটাও এখানে এইটা শেষ অংশে ওরা আছে আর কি, পাবলিশ করেছে আর কি। এই যে ভিডিওটা ওখানে আছে। এরপরে দ্বিতীয় যে জিনিসটা হলো পিবি ম্যাগাজিন। পরে এটার উপরে, এটা হলো পিবি ম্যাগাজিন ফিচার আর্টিকেল দিয়েছে, মাইক্রো ফটোভোল্টেক ড্রোন অ্যাচিভ 3.5 মিনিট অটোনমি। অ্যান্ড এখানে ক্লিয়ারলি বলা আছে কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন scientific reports. A researcher at the University of Queen Mary University of London have fabricated a prototype of a multi-rotor micro-aerial vehicle is powered by photovoltaic energy. এবং এখানে কথা বলা আছে যে the scientists claim their micro-drone is the smallest solar rechargeable multi-rotor ever developed to date. যখন পাবলিশ হয়েছে, এখন পর্যন্ত এটা ভ্যালিড আছে আর কি। এখন অন্যরাও গবেষণা করছে, গবেষণা একটা চলমান বিষয়, আমরাও করতেছি। সো সামবডি উইল টেক ওভার, এবং আমরা চাই যে অন্যরা সেটা করুক। এই আর পিবি ম্যাগাজিন ওই অন্যটা ওরাও করেছে, এখানে আমি আর ওই লিঙ্কে না গেলাম। কুইন মেরি তার নিজস্ব ওয়েবসাইটে এবং তাদের মিডিয়াতে এটা পাবলিসাইজ করেছে। যেমন কুইন মেরি নিউজ প্রথম করেছে, সেমস মানে হলো স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স, যেটার আমি শিক্ষক এবং গবেষক। রিসার্চার ডেভেলপ দি ওয়ার্ল্ডস স্মলেস্ট সোলার মাল্টি-রোটার ড্রোন। এবং ওরা ইউটিউবে দিয়েছে, কুইন মেরির মিডিয়ার পক্ষ থেকে লিঙ্কডিনে দিয়েছে, ইনস্টাগ্রামে এটা নিউজ পাবলিশ করেছে। ওই লিঙ্কগুলোতে গিয়ে আর সময় নষ্ট করছি না, ওগুলো আপনারা পাবেন।
সো হাউ দি জার্নি বিগান, আমি বলেছি আপনারা যখন শুনেছেন যে ইট স্টার্টেড উইথ এ থার্ড ইয়ার প্রজেক্ট উইথ আলী আবিদ আলী, সেই ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ স্টুডেন্ট, যে আমরা তখন এটা তৈরি করেছি আর কি সেই 2011-12 সালে, এবং এটা ব্যাটারি এবং সোলার প্যানেলের মাধ্যমে আমরা এটা উড্ডয়নে সক্ষম। ওই সময়ে দিস ওয়াজ অলসো দি ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দি ওয়ার্ল্ড। এর আগে আর এই সোলার দিয়ে এই যে মাল্টি রোটার ড্রোন আর কেউ করেনি। সোলার প্লেন ছিল, কিন্তু এই রোটারি উইং বলি যে এই যে রোটেট করে যেগুলো, সেগুলো আর নাই আর কি, ছিল না। এরপরে আমরা পরবর্তী বছর ওই আলী আবিদ আলী সহ আমরা এটাকে মাস্টার্স গ্রুপ প্রজেক্টে নিয়ে গেলাম, যে আরও 7জন স্টুডেন্টকে আমরা রিক্রুট করলাম, আলী সহ 7 জন। এটা হলো আমাদের তৎকালীন হেড অফ স্কুল আমি। তো এটা আমরা চেয়েছি তখন যে কোনো ব্যাটারি ট্যাটারি না, শুধু সোলার এনার্জিতে মাধ্যমে এটা নেবে, এটার মাধ্যমে এটা উড়বে আর কি। তো এটা ডিফিকাল্টিজ আছে। আমরা এই প্রোটোটাইপটা উঠাতে সক্ষম হয়েছি, কিন্তু চ্যালেঞ্জ হলো যে ব্যাটারির মাধ্যমে যেমন আপনি এনার্জিটা খুব সমানভাবে সব প্রোপেলারে দিতে পারেন, এটা তো সান থেকে আসে, কোন ব্যাটারিতে কীরকম যায় এটা নিয়ন্ত্রণ করা কঠিন, চ্যালেঞ্জিং। বাট ইন ফিউচার 10 years 20 years at some day it will be completely solar, ব্যাটারি হয়তো আমাদের লাগবে না, কিন্তু কোথাও তো শুরু হতে হবে। সো এই শুরুটা এখান থেকে হয়েছে, এবং এটা শুরুটা হওয়ার পর এটাকে 36 সোলার সেল, আমি সোলার সেল দেখিয়েছি আপনাদেরকে, এটা হলো একটা সোলার সেল। সো 36 আমরা ইউজ করেছি এটার জন্য, এবং এটার ডাইমেনশন হলো অ্যাবাউট 1 মিটার বাই 1 মিটার, এবং এটা তখন ব্যাপক প্রচার পেয়েছিল। জুবায়ের ভাইয়ের মাধ্যমে শুরু রিপোর্টিং, অ্যান্ড দেন চ্যানেল আই এখানে এবং বাংলাদেশে টিভিতে প্রচার করেছে, কালের কণ্ঠ, ডেইলি স্টার, প্রথম আলো ছুটির দিনে ফিচার করেছে, বাংলাদেশ প্রতিদিন, এগুলো ছিল বাংলাদেশ ভিত্তিক এবং ইউকে বাংলাদেশ ভিত্তিক মিডিয়া। ডিসকভারি চ্যানেলে একটা ফিচার করেছে ডেইলি প্ল্যানেট শোতে। তারপর এই ইন্টারন্যাশনাল ম্যাগাজিনগুলো পিক আপ করে নিউজ প্রকাশ করেছে, এবং আমরা ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির ইউকের প্রাইজ পেয়েছি এই সিস্টেম থেকে আর কি। তো এখান থেকে আমরা পরে মুভ করেছি, যেহেতু তখন এটা নিউজ বিভিন্ন জায়গায় গেছে। ওই সময়ে আফ্রিকান একজন স্টুডেন্ট, ওর নাম স্টিভেন আগা, সো ও ইউনিভার্সিটি অফ লিডস থেকে মাস্টার করছে, সে তার ইন্টারেস্ট প্রকাশ করলো যে সে পিএইচডি করতে চায় আমার সাথে এই সিস্টেমে আর কি। তো এনডিটিসি, এটা হলো নাইজার ডেল্টা ডেভেলপমেন্ট কমিশন, তাকে করলো, স্পন্সর করলো, এবং সে পিএইচডি শুরু করলো। একই সময় আমার আলীকে একটু ইন্সপায়ার করছি যে পিএইচডি শুরু করার জন্য। তো আলী মাল্টি ট্যালেন্টেড ছেলে, সে কখনো চাচ্ছে যে হবে আপনার পাইলট হবে, কখনো নিজের কোম্পানি শুরু করবে, তো কনভিন্স করা একটু ডিফিকাল্ট আর কি। তো 1 বছর পর আসছে যে স্যার আমি পিএইচডি করতে চাই। আর তার বাবা মা আমার পিছনে লেগেই ছিল। ওই বাবা মা যখন আসতো আপনাকে বলি, তো আলী যেন না জানতো যে ওকে তুমি কোনোভাবে পিএইচডি প্রোগ্রামে নাও, আমি চাই আমার ছেলে পিএইচডি করুক আর কি। যাই হোক, সে রিক্রুটেড হওয়ার পর এইটা ছিল স্টিভেন আগার, যে এটার মাধ্যমে আমরা সেও পিএইচডি সম্পন্ন করে এখন শেফিল্ড হালাম ইউনিভার্সিটির লেকচারার হিসেবে কাজ করছে। এটার ডাইমেনশন 1.1 মিটার, এটা 14.5 মিনিট পর্যন্ত উঠতে পারে, এবং এই সোলার প্যানেলের কারণে তার ফ্লাইট টাইম 11.5% বাড়ছে। এখানে একটা ব্যাপার বলে রাখি যে যত মাল্টি রোটার এরকম রোটারি উইং আছে, এদের উড়ার ক্ষমতা হাফ অ্যান আওয়ার বা তার একটু বেশি কম। ফলে হয় কি, আমরা বেশি সময় ধরে উড়াতে চাইলে এই সোলার প্যানেলের বা কন্টিনিউয়াস যদি উড়াতে চাই তাহলে সোলার প্যানেলের সহযোগিতা নিতে হয়। এটা দেখবেন কুইন মেরি ব্যাংক্রফট রোডের পাশের পার্ক, এই যে পিছনে আমরা এটা ওখানে উড্ডয়ন করেছি। ইন প্যারালাল, যেহেতু দুইজন স্টুডেন্ট, ইন প্যারালালই আমরা ওই দুটো কাজ একত্রে চলতেছিল, এটা এবং ওই আলীর ওই মাল্টি রোটার যেটা ড্রোন যেটা। তো একজন মানে ও এটাই সহযোগিতা করছে, সবাই তো একই সাইডে যখন পিএইচডি করে তার একটা টিম হিসাবে কে সহযোগিতা করে, তো একই সাথে ওইটাও সাকসেসফুল হয়েছে আর কি, সোলার ড্রোন যেটা আর কি। তো যখন জুবায়ের ভাই কন্ট্রাক্টর জিজ্ঞেস করলো যে এটা আপনাকে কি এটা কি রোবোটিক্স না অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং না কি, আসলে হলো কি এই ধরনের সিস্টেম ডেভেলপ করার জন্য অনেকগুলো ল্যাবের সহায়তা নিতে হয় আর কি। তো আমাদের
এটা হলো আমাদের অ্যারোনটিক্যাল ল্যাব, এটা হলো আমাদের এটাও অ্যারোনটিক্যাল ল্যাব, আর এটা হলো ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন ল্যাব। এই অংশটা আমার, আমি যেসব রিসার্চ করি এখানে আমার ফটো আছে। আর এইটা হলো আমাদের রোবোটিক্স ল্যাব। তো এই সব ল্যাবেরই একটা কন্ট্রিবিউশন থাকে আর কি। কারণ হলো যে কি ম্যাটেরিয়াল ইউজ করবেন, এই যে ফ্রেমে কি দিবেন, এটা যেমন ম্যাটেরিয়াল এই যে ক্যারেক্টারাইজেশন ল্যাবে দরকার। রোবোটিক্স ল্যাবে যেমন আমাদের এই যে প্রোগ্রামিং, এআই, এই ধরনের জিনিসগুলো দরকার। আবার ধরেন অ্যারো ল্যাবে এই যে অ্যারোডাইনামিক্স যেটা আর কি, ড্রাগ কত, ওই ধরনের জিনিস দরকার। তো এটা একটা সম্মিলিত সব ল্যাবেরই কন্ট্রিবিউশন আছে। এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই যে কুইন মেরির অ্যারোনটিক ল্যাব শুরু করেছেন ডক্টর এপি থার্স্টন 1907, অ্যান্ড দিস ইজ দি ফার্স্ট ইউকে ফার্স্ট অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্ট এখানে শুরু হয়েছে আর কি। আমি শেষের দিকে আর 1-2 মিনিট সময় নেব। তো অনেকে জিজ্ঞেস করছেন যে এই ধরনের সিস্টেমের ইউজ কি, পোটেনশিয়াল অ্যাপ্লিকেশন। সো কনস্ট্রাকশন সাইট ইন্সপেকশন, অনেক বড় কনস্ট্রাকশন হচ্ছে, উপর থেকে মনিটর করতে যে কেমন হচ্ছে, কোন অংশে কি হচ্ছে না হচ্ছে। ট্রাফিক মনিটরিং অ্যান্ড ইন্সপেকশন, ইলেকট্রিক্যাল পাওয়ার লাইন, এই যে পাওয়ার লাইনগুলো ইন্সপেকশন, ওয়াইল্ড লাইফ মনিটরিং, ফ্লাড ফায়ার ইন্সপেকশন, ল্যান্ডস্লাইড প্রেডিকশন, এনভায়রনমেন্টাল মনিটরিং, এনভায়রনমেন্টের ক্ষতি কিছু, সোয়াম ড্রোন, অনেকগুলো একত্রে সোয়াম করে সেটা, এবং এটাকে স্যাটেলাইট হিসাবে ব্যবহার করারও সুযোগ আছে। মানে এই অবস্থায় এটাকে হয়তো না, আরও ইমপ্রুভ করে, আরও গবেষণা করে এটাকে অন্যদিকেও গবেষণা করার বা নেয়ার সুযোগ আছে। তা আমি এক্সাম্পল দেখাচ্ছি যে এটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিনফিল্ড টাওয়ার, যে এখানে এই ধরনের সিস্টেম কিভাবে সোয়ার্ম হিসাবে ব্যবহার হতে পারে। যে অনেকগুলো ছোট ড্রোন উঠছে, ক্যামেরা আছে, এখানে সে ল্যান্ড করতেছে, তো সে পিকচার দিচ্ছে, গ্রাউন্ড থেকে কন্ট্রোল হচ্ছে, পিকচার দিচ্ছে এই ফায়ার কিভাবে যাচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, সেই অনুযায়ী আবার রেস্কিউটা প্ল্যান করা, তাৎক্ষণিকভাবে প্ল্যান করা খুব সহজ। এটা হলো যেমন অনেকগুলো ড্রোন উঠছে যে ল্যান্ডস্লাইড, যে এই যে মাউন্টেন এরিয়া আমাদের পার্বত্য অঞ্চলে হয়, অনেকদিন বৃষ্টি হওয়ার পরে যে ভূমিধস হয় আর কি। তো এটা হয় কি, এই ড্রোনগুলোতে আপনার এটাকে লাইডার বলে, লাইডার সেন্সর যদি আমরা যুক্ত করতে পারি, যেটা হয়তো এই ড্রোনে সম্ভব না, ড্রোনগুলোতে লাইডার সেন্সর, ওরা ওই মাটির ক্যারেক্টারিস্টিক্স নিতে পারে আর কি। মাটিতে কত ভাগ, এই যে বৃষ্টির ফলে ময়েশ্চার কত বাড়ছে, তো ময়েশ্চারের এবং একটা লেভেল আছে যে এত পরিমাণ বাড়লে এখানে ওই ধস নামার সম্ভাবনা থাকে আর কি। তো সেই ধরনের জিনিস মনিটর করা, ফ্লাড মনিটর করা, যেগুলো বলেছি এই ধরনের সিস্টেমের মাধ্যমে সম্ভব আর কি। এই আর এখন তাহলে আমি কি করছি, দি কারেন্ট প্রজেক্ট। তো এরপরে একটা কোম্পানি আমাকে যোগাযোগ করেছে, ইউ ভিক্টর অ্যারোস্পেস লিমিটেড। তারা যেটা করেছে যে একটা ছাত্রকে স্পন্সর করছে, তারা কোয়াড প্লেন করতে চায়। এখানে দেখবেন এটা প্লেন, কিন্তু এটা কিন্তু রোটারি, এই যে 4টা রোটার আছে, রোটারি প্লেন। এই যে বিশ্বযুদ্ধের সময় আপনারা দেখবেন যে রোটারি প্লেন ইউজ করে, সো এটা কিন্তু 4টা রোটার আছে। তো এটাকে এই সোলার সেল দিয়ে মোড়া। তো তারা এরকম একটা জিনিস উদ্ভাবন করতে চায়, এই জন্য একজন পিএইচডি স্টুডেন্ট আমার সাথে এখন কাজ করছে যে ইনিশিয়াল ডিজাইন বা ইনিশিয়াল আইডিয়াকে ডেভেলপ করার জন্য। সো এইটা আমরা, এবং ইট উইল বি দি ফার্স্ট অফ ইটস কাইন্ড অ্যাজ ওয়েল, এবং এটা ভার্টিক্যাল টেক অফ অফ ল্যান্ডিং, বিকজ রোটারি উইং, যে প্লেনে যেহেতু রানওয়ে লাগে, এটা রানওয়ে লাগবে না, যেহেতু রোটারি, সে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করতে পারবে। এরপর কোম্পানি এবছরে আমাদের কাছে ইন্টারেস্ট প্রকাশ করছে, তারা এই জিনিসটা নিয়ে এগোতে চায়। তো তাদের নিজস্ব সায়েন্টিস্ট আছে, কিন্তু এনার্জি ম্যানেজমেন্ট, কন্ট্রোল, এই ব্যাপারে আমাদের সহযোগিতা চাই। তা আমরা তাদেরকে একটা কুইন মেরির পক্ষ থেকে, আমি পিআই মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হয়ে, যে আমার 2 জন রিসার্চার লাগবে আর একজন পিএইচডি স্টুডেন্ট কুইন মেরি দিবে, তাহলে মানে কুইন তারা $750,000 একটা প্রজেক্ট, একটা বাজেট আমরা তাদেরকে দিয়েছি আর কি। এখন তারা এটা বলবে, তারা যদি সত্যিই চায় তারা হয়তো টাকাটা দিবে, কুইন মেরিকে দিবে, অ্যান্ড দেন উইল স্টার্ট দি ওয়ার্ক ফর দি কোম্পানি আর কি। তো কুইন মেরির লাভ হলো যে এই গবেষণা যে চলে কুইন মেরিতে, তার তো মানি দরকার আর কি, তার টাকা দরকার। সো কোম্পানি এখানে টাকাটা দিবে আর কি। আর আমাদের বিষয় হলো যে আমরা গবেষণা, আমাদের ব্রেড অ্যান্ড বাটার আসে এই গবেষণা থেকে আর কি, তাই না? শেষ করে দিচ্ছি। আমি জাস্ট অ্যাট এ গ্লান্স, দিস ইজ ওয়ান অফ দি প্রজেক্টস। আমি রোবোটিক্সের অন্যান্য প্রজেক্টে কাজ করি। এই হলো একজন কনসালট্যান্ট, ক্যান্সার কনসালট্যান্ট, আপনারা চিনতেও পারেন, রয়্যাল লন্ডন হাসপাতালে কাজ করে। আমি দৌড়ি করি যে ক্যাপসুল রোবট, যেটা সোয়ালোয়েবল, গিলে খেলে ডাইজেস্টিভ ট্র্যাকে যাবে, বাইরে থেকে কন্ট্রোল করা যাবে, ইমেজ পাঠাবে, এবং পরে সেটা আপনার ক্যান্সার, পলিপস অর ব্লিডিং এইসব জিনিস দিতে পারবে। তো এরকম পিল আছে,
মানে আপনি খেতে পারেন, ভিতর থেকে দেয়, কিন্তু ওইটা বাইরে থেকে কন্ট্রোল করা যায় না। তা আমরা কন্ট্রোলেবল জিনিস, এটার প্যাটেন্ট হয়েছে, কন্ট্রোলেবল জিনিস আমরা উদ্ভাবনের জন্য এই যে নাম মোতাহা, তার সাথে কাজ করছি। এবং আমরা যে সিস্টেমটা উদ্ভাবন করছি যে এই ডাইজেস্টিভ ট্র্যাকের যেভাবে যায় ক্যাপসুল, ওই রকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে তারপর দেখাচ্ছি যে এই রোবটটা কোনো লেগ নাই, এটা চলতে পারে আর কি। তো এই কাজটা আমাদের চলতেছে এবং এটা আমরা NIHR ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ রিসার্চ থেকে আমরা একটা 50,000 পাউন্ডের গ্রান্ট পেয়েছি এবং ভবিষ্যতে আরও গ্রান্ট নিয়ে কাজ করতেছি। এইসব ব্যাপারগুলো অনগোয়িং প্রসেস, মানে হলো আজকে সাকসেস হবে না, 10 বছর পর হবে, আমি না হলে আমার পরবর্তী প্রজন্ম করবে আর কি। এরপর এই যে মাস্টার স্লেভ রোবট, আর এক ধরনের রোবট নিয়ে আমরা কাজ করি। এটা হলো একটা রোবট আর একটাকে কন্ট্রোল করতে পারি। তো সেকেন্ড রোবটটাকে আমরা যে কোনো জায়গায় পাঠাতে পারবো আর কি, যেমন নিউক্লিয়ার প্ল্যান্ট, সেখানে আমরা যেতে চাই না কারণ রেডিয়েশন আছে। সো সেকেন্ড রোবটটা ওখানে যেতে পারবে। দেখেন এটা দিয়ে ওটাকে কন্ট্রোল হচ্ছে। তো আমাদের বিভিন্ন হাসপাতালে দা ভিঞ্চি রোবট আছে, আপনারা নাম শুনছেন, ওটাও এই মাস্টার স্লেভ রোবট, একটা দিয়ে আর একটাকে কন্ট্রোল করা হয় আর কি। তো এইটার উপরে আমার 2জন PhD, আমার আন্ডারে 2জন PhD করছে এবং এই সিস্টেম এখনও কাজ করছি। এটার একটা সুবিধা হলো এল্ডারলি কেয়ার, যেমন একজন মানুষ বেড থেকে উঠতে পারে না, তো হাতে একটা ছোট রোবট আছে, আর একটা রোবটের মধ্যে একটা 1 কাপ টি এনে দাও বা আমার এই বাস্কেটটা কাছে এনে দাও, এই ধরনের কাজ করা। মানে ড্রিম ইজ ভেরি হাই, কিন্তু উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। দিজ আর ভেরি স্মল প্রজেক্ট। তো এটা রিমোট সার্জারি, রিমোট হ্যান্ডলিং, ম্যানুফ্যাকচারিং, এল্ডারলি কেয়ার, এই ধরনের আছে। আর একটা শেষে দেখিয়ে যে এইটা হলো প্রস্থেটিক হ্যান্ড, যে প্রস্থেটিক হ্যান্ড তো যাদের এমপুটি, যাদের হাত নাই, তাদেরকে দেওয়া হয় আর কি। তা আমরা যেটা কাজ করছি, আমার আন্ডার এখন 2জন কাজ করতেছে। একজন IDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের স্কলারশিপ নিয়ে, আর একজন হলো ঢাকা ইউনিভার্সিটির টিচার, সে ঢাকা ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করতেছে। এবং আমরা সেন্সর লাগানো, স্কিন বা সেন্সর লাগানোর চেষ্টা করতেছি হাতে আর কি, ওই প্রস্থেটিক হ্যান্ডের হাতে। কারণ আমাদের হাত তো ঠান্ডা গরম এগুলো বুঝতে পারে, কিন্তু প্রস্থেটিক তো বুঝতে পারে না। তো স্কিনের মাধ্যমে এমন একটা সিগন্যাল দিবে যে তুমি কিন্তু গরম কিছু ধরতেছো বা তুমি হার্ড কিছু ধরতেছো। তো সেই চেষ্টাটা আমরা করতেছি। এবং আপনারা জানেন আমাদের হাতের এটুক যদি না থাকে, এখন আমি যে হাতটা মুভ করতেছি, এই মুভ কেন করতে পারতেছি, মুভ করার আগে কিন্তু আমাদের ব্রেইন এটা চিন্তা করতেছে। সো এই সিগন্যালটা এত তাড়াতাড়ি আসতেছে, আমরা কিন্তু রিয়েলাইজ করি না যে কি নিয়ামতের ভিতরে আমরা আছি আর কি। কিন্তু আমরা যদি হাত না থাকে, চিন্তা করলে ওই সিগন্যাল কিন্তু আসতে থাকে। তো সিগন্যাল আসলে ওই সিগন্যালকে আমি পিক আপ করে ওই কৃত্রিম হাতটাকে আমরা চালাতে পারি। এবং আমি এটার একটা ইমেন্স প্রজেক্ট আপনাকে দেখাচ্ছি, যে এই ছেলেটার হাতে কিন্তু ইলেকট্রোড দেওয়া, মনে করেন হাতের এই অংশটুকু নাই, ইলেকট্রোড দেওয়া। আমরা এটা কৃত্রিমভাবে আমাদের এখানে 3D, এটা খুবই ক্রুড একটা প্রজেক্ট, এই যে 3D প্রিন্টারের মাধ্যমে আমরা তৈরি করেছি একটা বাইরে হাত। এবং এটাকে যে সম্ভব, আপনি দেখেন যে কিভাবে সিগন্যাল আসে, সে মুভ করলে ওই হাতটাও মুভ করে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এইটার এখন এটা তো কৃত্রিম হ্যান্ড এভাবেই কাজ করে, কিন্তু এটা তো আপনার করতে পারবেন না, ওই যে ঠান্ডা গরম বুঝতে পারবেন না, ওটার উপর আমরা এখন কাজ করতেছি আর কি। তা আমার এই হলো যে এ পর্যন্ত 100 পাবলিকেশনস অ্যান্ড 15 জন PhD কমপ্লিট হয়েছে, 5 জন এখন আছে। আর এই যে ন্যাশনাল টিচিং ফেলোশিপে জুবায়ের ভাই বলেছে, এটাই মোটামুটি এ পর্যন্ত অর্জন। আর মেইন হলো যে প্রথমত লন্ডন বাংলা প্রেস ক্লাব, আই ক্যান থ্যাংক দেম এনাফ টু জুবায়ের ভাইয়ের সাথে সেই অনেক আগ থেকেই, তাইসির ভাইয়ের সাথে অনেক আগ থেকেই যোগাযোগ, তারা বিভিন্ন সময় এই জিনিস সামনে নেওয়ার চেষ্টা করছে আর কি, সেই সোলার কপ্টার থেকে যে কোনো সময় এডুকেশনের বিষয়, এবং এরকম একটা প্রোগ্রাম আয়োজন করছে, সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং আপনারা কমিউনিটির মানুষ, আমাদের মানুষ, আমাদেরকে ভালোবাসেন, আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা বাংলাদেশি অরিজিন, আমরা আমাদের কমিউনিটিকে উন্নত করতে চাই, সাথে সাথে বিশ্বের কেউ উন্নত করতে চাই। বিশ্বকে আমরা যত বেশি অবদান দিতে পারবো, বিশ্ব আমাদেরকে তত বেশি রেসপেক্ট করবে, সম্মান দেবে। তো সেই অনুযায়ী আপনারা যে আসছেন এবং উৎসাহ দিয়েছেন, আপনাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কোশ্চেন আনসার হলে এবার একটু প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় আমরা প্রশ্ন আসবো। এর আগে আমাদের কিছু অতিথি আছেন। আমরা জানি যে এই দেশে ব্রিটেনে প্রথম বাংলাদেশি মিলিয়নার, এবং তিনি কুইন মেরি ইউনিভার্সিটির ফেলো, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফর্মার প্রেসিডেন্ট, এবং সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য।
I really feel honored. মানে আবেগ এত বেশি আমার ভিতরে আপনার অ্যাচিভমেন্টের জন্য, because you are not only a son of Bangladesh, but you are becoming the son of world. হ্যাঁ, তো তার জন্য আমি সবসময় ফিল করি যে আমরা আমাদের কমিউনিটিতে আমি চলাফেরার আমার করতে লাইফে আমি অনেক ধরনের ব্যতিক্রম সম্মুখীন হই। হ্যাঁ, তো this achievement of like this level, মাশাআল্লাহ, আমার কমিউনিটি অনেক উপরে উঠে। তো শুধু এই জিনিসটা আমি আপনাদের বলতে পারবো। আপনারা জানি না whether you have been able to grasp what he said about this, what is it? Drone. আমি বয়সে গেছে তো একটু ওয়ার্ডটা মনে রাখতে একটু I feel sometimes I don't remember what correctly. John, so what it is, we have to, I don't know whether how many of us have guessed what he has been telling us here, because these people like him, like take for instance, take your telephone. থ্যাংক ইউ সো মাচ। আমি এবারে অনুরোধ করবো আমাদের জনগণ প্রেস ক্লাবের ফর্মার প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক পত্রিকার সম্পাদক জনাব এমদাদুল চৌধুরীকে তার সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার জন্য। সাহেব যে কাজটি করেছেন, তিনি শুধু তার সাফল্যই অর্জন করেননি, তিনি একসাথে বিশ্বের দরবারে তার আগামী ভবিষ্যতের যেসব আবিষ্কার সেগুলোর খবর আমরা জানবো এবং আমরা আরও বেশি আনন্দিত হব এবং তার এই আবিষ্কার এবং অর্জনগুলো আমরা উদযাপন। Now can I request our former president, Honorable President and weekly Potika chief editor, Janab Belal Ahmed, to say a few words. ধন্যবাদ তাসির। হাসান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা আমার প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা এরকম একটা আয়োজনের জন্য। আমি জাস্ট একটু ডিফারেন্টলি দেখতে চাই যে এখানকার বেড়ে ওঠা যে প্রজন্ম, সেই প্রজন্ম আমরা রিসার্চে যাচ্ছে কিনা, আমি ওই জায়গাটায় এমফেসিস করতে চাই। প্রফেসর হাসান শাহীদের যদি এনকারেজ করেন, ওইরকম নোটেবল যারা আছে, রিসার্চ ফেলো যারা আছে, তাদেরকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাইলে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা রিসার্চের প্রতি আগ্রহী হবে। আমার ছোট্ট করে আমি 30 সেকেন্ড নেব। ফিউ ইয়ার্স ব্যাক আরেক ফিজিসিস্ট ওই সেন্ট পলস ওয়েতে ওনার এক লেকচারের সময় সেন্ট পলস ওয়ের হেড টিচার আমাকে, যেহেতু আমি ওই মিডিয়ার সাথে জড়িত, তো সেন্ট পলস ওয়ের হেড টিচার আমাকে একটা কাগজ ধরিয়ে দিয়েছিলেন। ওই কাগজটা আমার ব্যাগে এখনও আছে। ওই কাগজে ছিল যে আমাদের এখানকার বেড়ে ওঠা প্রজন্ম প্রচুর ছেলে মেয়ে খুব ভালো করছে, অক্সব্রিজে যাচ্ছে, অন্যান্য নামি দামি সব ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে, কিন্তু রিসার্চে প্রতি আগ্রহ তাদের খুবই কম। ওই জায়গাটা কেন, মানে আমিও জানতে চাই যে হাসান শাহীদের কাছ থেকে যে ওনারা মানে কোন জিনিসটা পান যে আমাদের ছেলেমেয়েরা রিসার্চের প্রতি আগ্রহী। এটা অ্যাজ ফর এক্সাম্পল রোবোটিস্ট যদি কেউ হতে চায়, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন রোবোটিক সায়েন্স পড়তে হলে আমরা জানতাম যে যদি যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে তাদেরকে এনকারেজ করা হতো তারা রোবোটিক সায়েন্স পড়ার জন্য। এখন কি যে কোনো ডিসিপ্লিনের স্টুডেন্টরা বা যাদের সেটা করতে পারে, এটার জন্য এই জাস্ট আর আপনার এই জিনিসগুলো যদি আমাদের নতুন প্রজন্মকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই। Now can I request Mr. John Hazard, the professor of Imperial College, to say a few words, please. Thank you very much. I don't speak Bangladeshi. Yeah, you can speak. I think you understand Bangla, but you can speak. I understand. Congratulations on a brilliant talk. Thank you very much. Very interesting. I've got a question actually, if I may, and that is you've got 11.3% increase in flight lifetime, but until item 7 you had more than 11% mass in the battery itself, in the photovoltaic itself. How are you going to drive up the flight time
divided by the increase in mass for the photovoltaics. You need to get more power out of it, don't you? So is there a plan for that? Thank you. You'll answer later. Can I request our former Vice President, Senior Vice President Mahmoud Hussain, please? থ্যাংক ইউ আমরা হাসান সাহেব তার চমৎকার একটা প্রেজেন্টেশনের জন্য। আর ধন্যবাদ লন্ডন বাংলা প্রেস ক্লাব, তারা এই আয়োজন করায় আমরা জানতে পারলাম হাসান ভাইয়ের মতো একজন চিরতরুণ এই ইউনিভার্সিটিতে নীরবে নিভৃতে গবেষণা করে যাচ্ছেন। আর প্রশ্ন ছিল, আসলে আমি আর বক্তৃতা দিচ্ছি না, প্রশ্ন ছিল উনি যদি প্রশ্ন উত্তর পর্বে ঢুকেন তাহলে আমরা হয়তো একটা দুটো প্রশ্ন করতে পারতাম। একটা দিয়ে দেন আপনার প্রশ্ন একটু নোট। যে কয়েকটি প্রজেক্টে উনি দেখিয়েছেন গবেষণা চলছে, কিন্তু আমি যতটুকু রোবোটিক ওয়ার্ল্ডের যে খবরগুলো আমরা দেখি যে অনেকগুলো এত অ্যাডভান্স স্টেজে চলে গেছে, এখনও কি ওনারা যে গবেষণা করছেন এগুলো কি একদমই অর্গ্যানিক, একদমই নতুন, না যেগুলো এক্সিস্টিং যেগুলো আছে ওগুলার থেকে মডিফাই করছেন ওনারা কোনো গবেষণা? এখন আমরা একটু অডিয়েন্স থেকে কোশ্চেন না, আমাদের তারেক ভাই পড়ে দিব। জি বিলাল ভাই, জি 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 বিলাল ভাই ধন্যবাদ। আপনি অত্যন্ত, যে আমি যদি অডিয়েন্সে থাকলাম আমি এই প্রশ্নটা করতাম আর কি, যে এটা আমাদের দেশে বোর্ন অ্যান্ড ব্রট আপ এবং আমরা যাদের দেশে ব্রট আপ হয়েছি তাদের একটা ভুল পারসেপশন যে রোবোটিক্স করতে হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, এরকম পড়তে হবে কিনা। কিন্তু এই ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের বেস হলো ফিজিক্স, এটা তো আপনি জানেন। ফিজিক্স থেকে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও হতে পারেন, মেকানিক্যালও হতে পারেন, পরবর্তীতে আবার অন্য ইঞ্জিনিয়ারিংয়ের দিকেও যেতে পারেন আর কি। তো বিষয়টা হলো তাকে মেকানিক্যাল পড়তে হবে তা না, তাকে ইলেকট্রিক্যাল পড়তে হবে তা না। আমার নিজের ব্যাকগ্রাউন্ডও অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স। এখন আমি ছাত্রদের সামনে যে কথাটা বলি, রোবটকে আপনি কিভাবে দেখেন? রোবটে মেকানিক্যাল পার্টস আছে, যেমন আপনার এই যে জয়েন্ট আছে, হ্যান্ড আছে, এই জিনিসগুলো মেকানিক্যাল। মোটর আছে, যখনই মোটরে যাবেন তখন এটা ইলেকট্রিক্যালে চলে যায়। হ্যাঁ, যে মোটর দিয়ে তখন কিন্তু একটা ইলেকট্রিক্যাল। এরপর আপনি মোটরও দিলেন, পার্টসও দিলেন, হাত দিলেন, দিলেন, কিন্তু রোবট কি চলবে? তার জন্য কি দরকার হবে? প্রোগ্রাম দরকার হবে। তো প্রোগ্রাম তো মেকানিক্যালও না, ইলেকট্রিক্যালও না, এর জন্য দরকার কি? কম্পিউটার সায়েন্টিস্ট আর কি, তাই না? এরপরে এর আবার এথিক্স আছে, যে রোবট আপনি কোথায় ইউজ করবেন, কেন ইউজ করবেন, সব জায়গায় ইউজ করতে পারবেন কি না আর কি। তো ইভেন আর্টসের লোকদেরও এখানে কাজ করার সুযোগ আছে। এটাকে বলে মাল্টি ডিসিপ্লিনারি। এবং আমরা যখন গ্র্যান্টের অ্যাপ্লিকেশন করি কোনো বেরো, ফার্স্ট কোশ্চেন আছে যে এটা কি মাল্টি ডিসিপ্লিনারি প্রজেক্ট কিনা আর কি। তো শুধু মেকানিক্যাল হইলেও হতে পারবে রোবোটিসিস্ট, না হইলেও হইতে পারবে ইলেকট্রিক্যাল, হইলেও হতে পারবে, না হইলেও হইতে পারবে। এরপর আপনার কোশ্চেনের সেকেন্ড পার্ট যেটা ইন্টারেস্টিং, যে আমাদের ছেলেপেলেরা এরকম সায়েন্স মানে রিসার্চে যেতে চায় কিনা। নাম্বার ওয়ান হলো রিসার্চ একটা ল্যাবোরিয়াস প্রসেস আর কি। যে আপনার যেমন আমরা এখানকার টিচার, যেমন কুইন মেরির যারা আমাদের দুই ধরনের টিচার আছে আর কি। একটা বলে TR, টিচিং অ্যান্ড রিসার্চ। আমি হলাম TNR, টিচিংও করি, রিসার্চও করি। যেমন আমরা ন্যাশনাল ফেলোশিপ আছে টিচিং থেকে, আর এগুলো রিসার্চ। আর হলো T&S, টিচিং অ্যান্ড স্কলারশিপ। তারা শুধুই টিচিং করবে এবং টিচিংয়ের উন্নয়নের জন্য গবেষণা, মানে এই রিসার্চ না আর কি। তো TNR যেতে চায় না, কারণ হলো একটা পেপার পাবলিশ করা এবং এটা খুবই একটা ল্যাবোরিয়াস প্রসেস এবং কন্টিনিউ আমার ফান্ডিং আনতে হবে, PhD পড়াতে হবে। প্রথমত এখানকার TNR যদি আপনি কুইন মেরির টিচার হতে চান, তার একটা রাসেল গ্রুপের আমি একটা ক্রাইটেরিয়া দেই, এটা আমাকে তুলে ধরছি তাই না, এটা হলো সিনারিও আর কি। জিনিসটা হলো ফার্স্ট তাকে PhD করতে হবে, এবং PhD করলেই হবে না, আউটস্ট্যান্ডিং জার্নালে 4-5টা পাবলিকেশনস থাকতে হবে। এখন ধরেন PhD করে আমি PhD 3-4 বছর করলো, তারপরে পাবলিকেশনসও করলো, কিন্তু সেই পাবলিকেশনস তো আর আউটস্ট্যান্ডিং জার্নালে না, নর্মাল মিডিয়াম জার্নালে। তারপর কম্পিটিশনে আসতে হলো, তারপর সে ঢুকলো, তারপর যে স্যালারি পায় সেই স্যালারিটা কম্পিটিটিভ। ইটস নট যে এটার কারণে তাকে একদম খুব, আমি স্যালারির অভিযোগ দিচ্ছি না, আমি বলছি দিস ইজ দি সিনারিও আর কি।
তো এইটার কারণে ছেলেপেলে মনে করে যে তারা আন্ডার গ্রাজুয়েট করেই তো ভালো একটা কোম্পানিতে ঢুকে ইনকাম করতে পারতেছে, বা পরে লয়েও সব সাবজেক্টেই গবেষণা করে আছে, যে আগেই তারা করতে পারতেছে আর কি, আপনার জবে ঢুকতে পারতেছে। ডাক্তার হলে সাথে সাথে এখানে একটু ল্যাবোরিয়াস আর কি, এবং এই যে টাইম কনজিউমিং, ধৈর্যের যে একটা বিষয় আছে আর কি। তা আমরা যখন পিএইচডি স্টুডেন্ট রিক্রুট করি, আমরা অনেক কিছু এটা বলে ট্রান্সফারেবল স্কিল, টেস্কোতে কাজ করলেও সেটাকে আমরা পজিটিভ ধরি, কারণ টিলে ঘন্টার পর ঘন্টার দাঁড়িয়ে থাকা কিন্তু সহজ কথা না। পিএইচডি স্টুডেন্টের একই, ওই যে একই জিনিসে বারবার চেষ্টা করতে হয় এবং হয় না, এবং মাঝে মাঝে ছেলেপেলেরা আমি মানে লোডস অফ স্টোরিজ উই হ্যাভ পিএইচডি স্টুডেন্ট, ছেলেপেলেরা আসে কান্না করে, তাহলে আমি বলছি যে পিএইচডি করবে আর 2-4 বার যদি কান্না না করে তাহলে এটা তুমি পিএইচডি করতে পারবে না। দিস ইজ এ পার্ট অফ দি প্রসেস আর কি। হ্যাঁ, তো এইসব কারণে অনেকে হয়তো যেতে না। আর একটা হলো ইনফরমেশনের অভাব, যে এর যে ভালো সাইডগুলো দিকগুলো কমিউনিটিতে তুলে ধরা দরকার। হ্যাঁ, আমাদের আর একটা হচ্ছে যে কালচার থেকে আমরা আসছি সেই কালচারেও রিসার্চের এটা কিন্তু ওরকম নাই আসলে, মানে এখন হচ্ছে। আমি অনেক পজিটিভ জিনিস বাংলাদেশে দেখতে পাচ্ছি, ইউনিভার্সিটি আর টিচাররা এখন ভালো ভালো জার্নালে পাবলিশ করতেছে, কিন্তু সেটা কিন্তু এই গ্র্যাজুয়ালি এখন আসতেছে। কিন্তু আমরা যে কালচার থেকে আসছি ওই কালচারে যে সময় আমরা পাশ করেছি ওই সময়ে রিসার্চের কালচারটা কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে অতটা ছিল না আসলে। তো ওই কালচারটাও আমাকে ছিল, এখন হচ্ছে, এখন আসতেছে, ভবিষ্যতে আসবে। জি, second question, Mr. John. So this question is very technical. So this kind of system, as you know, you are a researcher, creates more problems than solution, and more issues, more questions, this kind of thing, and that's good for us. Definitely that is in our mind, but the objective is you have to find a right person to recruit to deal with all those issues. We've got a technology which might help you with that cos-theta issue. Yeah, I will be in a separate conversation with you later after. It's interesting because Jubair also told about you that you are doing some of the technical aspect or maybe interested. So definitely, why not? We want collaboration and we need support from companies, support from other researchers. Otherwise, we can't move forward. Everything is group these days. Beautiful work. Okay, thank you very much. কোয়েশ্চনের সাথে নিয়ে নিব। জি, আরেকটা মাহবুব ভাই। সো কোশ্চেন হচ্ছে, ইজ ইট একদমই নতুন না মডিফাই করে আর কি? যখন আমরা এই সিস্টেমটা তৈরি করি সব কিছু নতুন না, মোটর তো আছে, সোলার সিস্টেম, সোলার সেল তো আমি দেখালাম আছে আর কি। হ্যাঁ, তো লট অফ জিনিস, থিংস আর দেয়ার, অ্যান্ড দেন থাউজেন্ডস অফ পাবলিকেশনস এভরি ইয়ার হচ্ছে। তো আমরা যখন একটা কাজ শুরু করি, পিএইচডি যখন কেউ গবেষণা শুরু করে, তার ফার্স্ট জিনিস হলো যে লাইনে সে গবেষণাটা করবে ওই লাইনে এ পর্যন্ত কি হচ্ছে সেটাকে রিভিউ করা। দ্যাট ইজ কল দি ফার্স্ট 6 মান্থ খালি রিভিউ করতে হবে। রিভিউ করে হি হ্যাজ টু ডু সামথিং নিউ, আদারওয়াইজ হি ক্যানট গেট দেখি সামথিং নিউ। কি এটা হচ্ছে, যখন অনেকগুলো পেপার পড়ে তখন আইডিয়া আসে যে এটা হয়েছে, এগুলো মিলিয়ে আই ক্যান ডু সামথিং নিউ টু প্রসিড ফরওয়ার্ড, বাট ইউ হ্যাভ to contribute something novel, but otherwise এই জার্নাল তো পাবলিশ করবে না, and জার্নাল পাবলিশ না করলে সামথিং নিউ না হলে আপনি পিএইচডি পাবেন না। বাট পিএইচডি ইজ দি ফার্স্ট স্টেপ। আমরা পিএইচডিকে অনেক বড় করে দেখি, পিএইচডি ইজ জাস্ট এ ট্রেনিং ফর রিসার্চ। যখন আমরা রিসার্চে ঢুকি তখন আসল জার্নিটা শুরু হয়, এর ফলে পোস্টডক বলে। হ্যাঁ, যে পোস্টডক কিন্তু লেকচারার হওয়ার আগে। পোস্টডক হলো যে রিসার্চ আফটার হি গট দি ডক্টর, মানে পিএইচডির পরে যে রিসার্চ অ্যাজ এ পোস্টডক, কিন্তু সে লেকচারার না, তারপরে সে হয় লেকচারার, অ্যান্ড দেন ইটস এ লাইফ লং। আমাদের জবই হলো লাইফ লং রিসার্চ আর কি। এই আমার মনে হয় আনসার দিয়েছি। যে প্রশ্নগুলো নিয়ে নেই, আমাদের ক্লাবের নির্বাহী সদস্য সাইদুর রহমান সোহেল, বার্মিংহাম থেকে। থ্যাংক ইউ। সোলার ড্রোন, এই সুটোটা, এটা আসলে সুটোটা আসলে কিভাবে প্রমাণিত? প্রথম প্রশ্ন, সুটোটা কীভাবে প্রমাণিত? আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনাদের একটা টিম, এটা কুইন মেরি, এই টিমটা আসলে আমি যদি বলি যে এটার আবিষ্কারককে, এক কথায় যদি আমাকে উত্তরটা দেন, এটার আমরা আবিষ্কারক কাকে বলতে পারি? আর 3 নম্বরটা হলো এই ড্রোনটার রাইটটা কার? এটা কি কুইন মেরি ইউনিভার্সিটি না আপনার? বা এটা বাজারজাতকরণ কে করতে পারবে? এটা কি বাংলাদেশে বাজারজাতকরণের কোনো সরকারি নিয়ে যেতে পারবেন কিনা? আর যদি কুইন মেরির যদি রাইট হয়, এটা যদি কুইন মেরি যদি বাজারজাত করে, তাহলে সেখান থেকে কি আপনি কি কোনো আর্থিক মুনাফা পাবেন? এই 3টি প্রশ্ন। প্রথম
আমার তো বয়স বাড়ছে যে না, প্রথমটা থেকেই শুরু করতে। প্রথমটা যে আচ্ছা, ইন্টারেস্টিং হলো যে ওই যে আমি বললাম যে যখন আমরা গবেষণা করি, এটা তো আর একদিনের প্রজেক্ট না, 4 ইয়ার্স ধরে করছি। এবং এই লাইনের যত জার্নাল পাবলিকেশনস আছে তার তো এর তো সব জার্নালে পাবলিশ হবে না, এর কতগুলো জার্নালে পাবলিশড আছে আর কি। সেই জার্নালগুলো আমরা গেটি যে এই লাইনে কি হয়েছে কাজ এ পর্যন্ত। এবং দ্যাটস ফার্স্ট স্টেপ অফ দি পিএইচডি। আপনার তো আপনি নাম সামনে এগোতে পারবেন না। সো উই ক্লেম যে আমরা দেখেছি যে কোনো জার্নালে এর আগে আর এর চেয়ে ছোট সোলার ড্রোন পাবলিশড হয় নাই, মাল্টি রোটার। রিমেম্বার আমি বলছি আমাদের এই ড্রোনের চেয়ে ছোট ড্রোন আছে, সিঙ্গেল রোটার ড্রোন আছে, মানে একটা রোটার দিয়ে আর কি, হ্যাঁ সেটা আছে। কিন্তু এই জন্য আমি জুবাইর ভাইয়ের সাথে যখন আমি করেসপন্ডেন্ট করছি যে অলওয়েজ ডোন্ট ফরগেট দ্যাট মাল্টি রোটার, তাহলে আমি বিপদে পড়ে যাব আর কি। হ্যাঁ, তো আমি এতগুলো অডিয়েন্সের সামনে পড়ছি, সো আমরা ওই জার্নাল অ্যানালিসিস করে বলছি। এবং তারপরে এই যে আপনার ফিবি ম্যাগাজিন যে বার করছে, সেও বলে নাই যে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট, সে বলছে দি রিসার্চার ক্লেমস that it is the world smallest. যখন রিসার্চার ক্লেম করে, nobody disputed them because we know they know, so that's the case, that's the good. হ্যাঁ, সেকেন্ড হলো আবিষ্কারক। ওখানে এটাও আছে, কুইন মেরি যখন নিউজটা দিছে, কুইন মেরি নিউজে আছে a team of scientists from Queen Mary ডেভেলপ দি ওয়ার্ল্ড। এটা কিন্তু আমাকে বলে নাই, আমার নেতৃত্বে হয়েছে। মানে আমি এই 11 সাল থেকে দিছি, আমি হয়তো তাদের সাথে মিলে প্রজেক্টটা ডিজাইন করেছি, আমি সুপারভাইজার আর কি, বুঝছেন। আর যারা কাজ করছে দে ডিড দেয়ার এনার্জি অ্যাজ ওয়েল। সো অল 4 অফ দেম আর দি আবিষ্কারক এবং উদ্ভাবক। এবং এটাও কিন্তু এই জন্য আপনাকে দেখতে হবে, আমি প্রেজেন্টার হিসাবে, দেখেন আমি প্রেজেন্টার হিসাবে আমার নাম এখানে আসছে because his contribution he is the main researcher. I got it, I invited them as well. এবং জুবাইর ভাই জিজ্ঞেস করছে, ওরা তো কাজ একজন সাফির, ওরা আসতে পারে নাই। আর লাইক the team is here. হ্যাঁ, আপনার টিমের নাম আছে, আমি বলি না ইটস মাইন, সেও বলবে না তার, ইটস এ টিম এফার্ট। নেতৃত্ব আমার, বিকজ আমি রিক্রুট করছি, আমি ইন্সপায়ার করছি, আমি প্রজেক্ট তাদের সাথে মিলে ডিজাইন করছি। এবং যদি তার পিএইচডি শেষ না হইতো, কোনো ব্লেম আসতো, আই হ্যাড টু টেক দ্য ব্লেম অ্যাজ ওয়েল। হ্যাঁ, গার্ডিয়ানের পক্ষ থেকে যদি কোনো ব্লেম আসতো, যে গার্ডিয়ান এত সুন্দরভাবে মানে এত পারসিস্টেন্ট ছিল, আলীর বাবা মা এসে 3-4 বার দেখা করেছে যে ছেলেটাকে, যেহেতু সে আগে ভালো করেছে, পিএইচডি করাবে। বাট আমরা তো এইভাবে সাধারণত করি না, তাদের সাথে আমরা কোনো পার্সোনাল জিনিস শেয়ারও করতে পারি না। আমি ইন্সপায়ার করেছি, কিন্তু সে রিক্রুট করছে। কোনো ব্লেম যদি হইতো, পিএইচডি না হইতো, তাদের সে ব্লেমটা এবং ব্যর্থতার দায় আমার হইতো আর কি। সার্থকতার দায় যেমন আমার, ব্যর্থতার দায়ও তো আমার আর কি। হ্যাঁ, আর থার্ড হলো এটা কমার্শিয়াল না। যেমন আপনি দেখছেন যে ওই যে নেচার সায়েন্টিফিক রিপোর্ট যেটা, এটা হলো ওপেন অ্যাক্সেস। সো কুইন মেরি হ্যাজ নো রাইট অন ইট, আই ডোন্ট হ্যাভ এনি রাইট অন ইট। আমরা এটা ওপেন পাবলিশ করে দিছি, সো এনিবডি ক্যান বাজারজাত করতে পারে সেটা। তারা যদি এটার একটা ডেভেলপ করে, আমরা ক্লেম করতে যাব না যে তোমরা আমাদের, বিকজ আমরা এটা প্যাটেন্ট করি নাই। এবং পাবলিশেবল কোনো জিনিস প্যাটেন্টেবল না, আগে প্যাটেন্ট হবে, দেন হি নোজ। ইফ ইউ মেক প্যাটেন্ট দেন ইউ ক্যানট পাবলিশ ইট, আফটার প্যাটেন্ট দেন ইউ ক্যান পাবলিশ। তা আমরা আগে পাবলিশ করছি, দ্যাট মিনস উই হ্যাভ নট প্যাটেন্টেড ইট, সো এনিবডি ক্যান ইউজ ইট, এনিবডি ক্যান গো ফর কমার্শিয়ালাইজেশন। থ্যাংক ইউ সো মাচ। বদরুজ্জামান বাবুল। একটা প্রশ্ন করতে মিশে গেছে, বাট আমার কিছু আছে এটার উপরে, যে এটার যে লাইফ টাইম বললাম মাত্র উড্ডয়ন 3.5 মিনিট, জি, তারপরে বেশি উঠে যেতে পারে না। তো এটা তো মানে বৃহত্তর কিছু করা যাবে কিনা, এটা দিয়ে এক নম্বর। 2 নম্বর বলে ফেলি, একটা দেশ মানে জুপিটার যে বলছেন যে এরোস্পেস, ওরা কন্ট্যাক্ট করছে এই প্লেনের সাথে ইয়ে করার জন্য, বলেন জুপিটার এরোস্পেস একটা কোম্পানি কন্ট্যাক্ট করছে বললাম না, জুপিটার না, ইউএভি ভেক্টর। এটা নাম বলেন না, দেশের নামটা ভালো হবে। ওরা কি এটাকে কমার্শিয়াল কাজে না সামরিক কাজে? ওরা কমার্শিয়াল। এখানে দুইটা জিনিস ভেরি ভেরি ইন্টারেস্টিং করে। সেকেন্ড পোর্শন আগে আসি। হ্যাঁ, তারপরে এখন আপনি তো অনেক কিছু করছেন বাংলাদেশের প্রজন্ম হিসাবে, দুলাভাই বলছেন যে এখানকার প্রজন্মের কিছু উৎসাহিত করা যায় না। সেকেন্ডলি আপনাদের যা প্রফিট আসবে, যা করবেন আপনি, হয়তো আপনি বলছেন একটা 50 পাউন্ড দিছে, এটা প্রফিটটা মানে কুইন মেরি ইনভেস্টমেন্ট, এভরিথিং ইজ কুইন মেরি, আপনি ভেরি বেটার পাবেন। কিন্তু আপনি খুদে পাবেন বাংলাদেশ কেমনি প্রফিট হতে পারে, এটা কোন প্ল্যান আছে কিনা? আচ্ছা, সেকেন্ড কইলে আপনি তো অনেক সেকেন্ড না, প্রথম যেন কোনটা ছিল?
আচ্ছা, জি 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 জি, এটা তো চলবে। টাইম বাড়ানোর জন্যই তো কাজটা তো শুরু করতে হবে। দেন উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট যে হাউ ক্যান। জিনিসটা হলো যে আমি বলছি যে এই সিস্টেমটা কিন্তু অনেকগুলো জিনিসের উপর নির্ভর করতেছে, এবং এই কিছু কিছু গ্রুপ আছে যারা সোলার সেলের উপরই রিসার্চ করতেছে। এই সোলার সেল যেটা ইউজ করছি এইটার এনার্জি এফিসিয়েন্সি, অর্থাৎ সানলাইট থেকে ইলেকট্রিসিটিতে রূপান্তরের এফিসিয়েন্সি হলো 22%। তো আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন এইটা এফিসিয়েন্সি ছিল 13%। তো এটা বাড়তেছে, ওই মোটর ছোট হইতেছে, মানে একদল লোক মোটরের উপর গবেষণা করতেছে, তারা ওইটাকে ছোট করতেছে। তো সবাই ওদিক থেকে জিনিস না আসলে আমরাও সামনে আগাতে পারবো না। সো উই আর ট্রাইং, দে আর ট্রাইং। সো রিসার্চ না গেলে আমরা অনেক বেশি, এটা হলো শুরুটা যখন হয় তখন এরকম হয়। এরপরে হয়তো আমারও পিএইচডি স্টুডেন্ট পেতে হবে, বা একটা গ্রুপ পেতে হবে, একটা টিম পেতে হবে, আমি তো একলা করতে পারবো না। তো যখন রাইট টাইমে রাইট জিনিস ক্লিক করবে আমরা এটা ডিউরেশন বাড়াতে পারবো, এবং সেদিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোম্পানির বেনিফিটে করতেছে কমার্শিয়ালাইজেশনের জন্য। এবং বর্তমান সময়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ট্রাস্টেড রিসার্চ। ট্রাস্টেড রিসার্চ হলো যে কোম্পানির সাথে যখন আমরা কোনো করি, এটাতে ইউনিভার্সিটির থ্রুতে যেতে হয়েছে। তো ইউনিভার্সিটি বলছে যে এইটার জন্য ইউকে গভর্নমেন্ট থেকে লাইসেন্স লাগবে। লাইসেন্স মানে আমাকে ওদেরকে বলতে হবে যে দিস ইজ ফর কমপ্লিটলি সিভিলিয়ান পারপাস, এবং ওই অথরাইজেশনটা আমাদের ইউকে, এটা নতুন হয়েছে, আগে এতটা ছিল না, নতুন হয়েছে যে এই অথরাইজেশন নিয়ে নেবে। অল দিস থিংস what are being developed here, আমরা যারা করছি সব সিভিলিয়ান পারপাসের জন্য। there is no military connections, there is no aim for military connections, so that is for sure। এবং কুইন মেরি এইটার সাথে কন্টিনিউয়াসলি এই আমাদের প্রজেক্টের সাথে তারা থাকে, এবং সবসময় আমাদের রিপোর্টিংয়ের সাথেও থাকে আর কি। আর একটা হলো বাংলাদেশি কমিউনিটিকে, বাংলাদেশকে ফার্স্ট অফ অল যে আমরা যে কাজগুলো করতেছি, যেমন যে ধরনের কাজই করি না কেন, যখন দেশে নিউজ হয় বা জুবাইর ভাইরা করছে, যে আমাদের একটা সংকট, এটাকে আপনারা কতটা ভ্যালু করেন জানি না, আমাদের একটা ইমেজ সংকট আছে কম বেশি আর কি। ইউনিভার্সিটিতে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, আমরা সবাই বিদেশে অ্যাম্বাসাডর। আমরা যত ভালো করব আমরা দেশেরই ইমেজ বাড়াচ্ছি। হ্যাঁ, হয়তো, এবং এটাকে কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ নেই আসলে, যে একটা সিঙ্গাপুরকে আপনি খামাখাই তো সিঙ্গাপুর বলেন না আর কি। হ্যাঁ, তো এই ফিল্ডে না, সব ফিল্ডে মানুষ যত ভালো করবে তত দেশের ইমেজ তত ভালো হবে। দ্যাটস আই সি আওয়ার ফার্স্ট কন্ট্রিবিউশন। অ্যান্ড সেকেন্ড কন্ট্রিবিউশন, আমরা সবসময় চেষ্টা করি, আমি যখনই দেশে যাই আমরা টক দেই বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবং তারা খুব ওয়েলকাম করে। এবং আমাদেরকে আমি যখন MISTতে টক দিয়েছি, আপনি শুনলে অবাক হবেন যে হাউ দে ওয়েলকাম মি, এবং আমি যেভাবে প্রিভিলেজ ফিল করেছি। সেখানে আমার ফ্রেন্ড ছিল। তো জিনিসটা হলো যে সেইটা ছিল 2013 সাল, তখন ওই যে শাহবাগ মুভমেন্টটা ছিল। এবং আমার 3টে টক কুইন মেরি পাঠিয়েছে ভর্তির জন্য আর কি। আমি তখন ওই কুইন মেরির বাংলাদেশের রিক্রুটমেন্টের, মানে ছাত্র রিক্রুটমেন্টের দায়িত্বে ছিলাম আর কি। তো আমি যখন গিয়েছি, আমার নর্থ সাউথে টক ছিল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি টক ছিল, MIST মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু ওই সময় হরতাল এবং শাহবাগ মুভমেন্ট, তো ওরা NSU এবং ক্যান্সেল করে দিল টক। MIST বললো যে আমরা এই টক ক্যান্সেল করবো না, তোমাকে আমরা হরতালের আগের দিন নিয়ে আসব, এবং আমরা এসকর্ট দিয়ে আসবো আর কি, মিলিটারি এসকর্ট দিয়ে আর কি। তারা আমাকে আগের দিন নিয়ে ওখানে এসে রাখছে, মানে তাদের ক্যাম্পাসের ভিতরে আলাদাভাবে রাখছে, আলাদাভাবে খাবার আসছে। টক দেওয়ার পরে তারা মিলিটারি এসকর্ট দিয়ে আমাকে আমার বাসায় পৌঁছিয়ে দিয়েছে টকটার জন্য আর কি। সো হোয়াট আই ক্যান এক্সপেক্ট ফ্রম মাই কান্ট্রি, সো এনি টাইম আই গো এনিওয়ার, মানে দে ভ্যালু আস অ্যাকচুয়ালি। হ্যাঁ, এতে এবং তাদেরও ওয়েলকাম করে। এরপর তো যে এই যে 15 জন PhD করেছে, তার মধ্যে একজন বাংলাদেশি, আবার এখন যে 5 জন আছে তার মধ্যে একজন ঢাকা ইউনিভার্সিটি টিচার। সো আমরা তো আবার যেসব স্টুডেন্ট আসছে এখানে, হ্যাঁ, আমি আসলে এখন যদি মাঠে গিয়ে যদি আমি অন্য কাজ শুরু করি আর কি, আমার ফিল্ডেই তো আমি ভালো কন্ট্রিবিউট করতে পারবো আর কি। সবাইকে দিয়ে তো আর সব কাজ হবে না আর কি, আর আমি মাল্টিটাস্কিং করতেও পারি না আর কি। হ্যাঁ, সমস্যা আছে। তো আমি যে কাজটা করতে পারি, এখানে কুইন মেরিতে যেসব স্টুডেন্ট ভর্তি হয় তার মধ্যে একটা বিরাট অংশ হলো এই লোকাল বাংলাদেশি এবং বাংলাদেশ থেকে আসা স্টুডেন্ট। আগে বাংলাদেশ থেকে কম আসতো, এখন বেশি আসে আর কি। হ্যাঁ, এবং এইসব ইউনিভার্সিটির একটা পলিসি হলো এদেরকে টিউটর দেয় আর কি, সব স্টুডেন্টকে সাপোর্ট করার জন্য, এবং বাংলাদেশিদেরকে চেষ্টা করে
এখন হাজার হাজার বাংলাদেশি আসে, সবাইকে তো আর আমাকে দিতে পারবে না এনাফ, বিকজ আমরা তখন ভালোভাবে কমিউনিকেট করতে পারি, ভালোভাবে সাপোর্ট দিতে পারি। সো উই আর সাপোর্টিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফ্রম হেয়ার আর কি। এখন আপনি যদি বলেন যে আমি এখন বাংলাদেশে কি নিয়ে প্রজেক্ট করতে পারবো না কিনা কোনো, সেটাও তো ইচ্ছা আছে, ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করি, যদি সাকসেসফুল হয় করবো। First of all, you see, we got students. So the Zubair mentioned that in our first project there were 7 students, and one of them were Bangladeshis. I have Bangladeshi students in my other projects as well. You know, they do third-year project. Not all projects achieve excellence because it needs a lot of effort. Some students are very, very good. Some students are mediocre. So it depends upon the capability or caliber of the students actually. So when students come, we don't see whether he's Bangladeshi or any other country or not. If a good students come, definitely Bangladesh origin students come, we will supervise them, we will guide them, and we will do the project together. So like say, one student chose me from Dhaka University to be supervised by me, and I definitely am supervising him, so that's also happening. Thank you so much. আমরা ওয়েটের দিক দিয়ে মেজার করিনি, আমরা সাইজের দিক দিয়ে মূলত মেজার করেছি আর কি। সো সাইজের দিক দিয়ে স্মলেস্ট আমরা স্মলেস্ট বলেছি, নট স্মল ইন টার্মস অফ ওয়েট অ্যাকচুয়ালি, বাট ইট কুড বি ইটস নট দি বিকজ দেয়ার ইজ অ্যানাদার ওয়ান আই সে, কারণ I used 4 rotors. If you use 1 rotor, that will be less weight. Am I right? So the other question was, when you start things, you start with the small things. You see, even I don't claim to be close to all those big scientists. Like when Marconi or our Jagadish Chandra or whoever you mentioned, they passed a single message. You know, Tom Bradley or somebody who invented the internet. First thing was that one message, one single sentence. You know, he sent from one computer to another computer. So any big thing has to start somewhere. So this is the start, and other people will contribute. No, not only we are going as smallest. This is one of my project. You see, other projects are bigger as well. You see, so because innovation is not in the one direction to be small. Innovation is the efficiency. It could be in any direction. Yeah. So we are not restricted with the smallest or biggest, and this is just. So 15 PhD students I graduated, 15 different projects. This is just one of 15. Yeah, so there could be other projects. Thank you. Polly Rahman, please. What were the biggest challenge in developing it first, and how do you see it impacting the global drone and renewable energy industries? So you asked the same question before, and because not audience didn't hear it, so I'm giving the answer. The first thing, the challenge is to reduce the weight as much as possible, because without reduction of the weight, the lift force will not be enough to lift it up, and that's why you see the drone, the frame is so light, and we had to actually take all the matter out of it, taken out matter, so making as light as possible. When you see propeller, we actually researched different types of propeller, which one is the lightest, and which one is robust, and which one will match the system. And that's why I said, you know, I showed that diagram, the 8 different prototypes. We play the game with weight of the battery, weight of the frame, weight of the propeller, weight of the motor, and which combination is the best combination, and so that it can fly. So that was the biggest challenge to dealing with the weight, reducing the weight of the thing. And of course, because the environmental challenge is there, and there is no fossil fuels used, it's completely solar, so it's environmentally very, very, if this kind of system is widely used, so it will be environmentally friendly and less adverse impact to the global climate change. And at the same time, drone itself is a lot of, you see the applications I mentioned. Yeah. Thank you so much. Akramul Hussain, London Press Organizing Secretary. Basically asked to AI about the smallest drone.
they said they probably have some other smallest. First of all, you see our drone. The first question, why it is smallest in the world is the... Is there any other small? No. Look. I'm showing you what is the pointer. I missed it. Okay. Oh, I got it. You see, this is our drone. And can you see these two drones are a lot smaller than us? Okay. Yeah? So we are not claiming that we are the smallest drone. So what I am claiming, we are the smallest solar multi-rotor drone. This is also multi-rotor. So this is multi-rotor and it's a smallest solar drone. So there are drones that is smaller than us but not solar. And that's number one. Number two, there are a smaller drone, a smaller solar drone than us, but that is not multi-rotor, on single rotor. You see, so what we are claiming is multi-rotor, solar, smallest drone in the world. Yeah, that's the answer. The second question is, you know, the 8 different versions we developed our own software to find matching. This kind of software is not very difficult to develop by, it's not, as you know. So you can develop your software easily to actually match different things and assemble a drone and fly as well. So, and thing is this is the era of AI. So we are also moving towards AI. In terms of whether I will proceed with this project, even I don't know. The thing is, I get a student, he come up with or she come up with a new idea that I want to do research with that. It's not, we cannot decide it. And then if the idea is innovative, okay, go for it. I got expertise more or less in that area, so I will be able to supervise you. Good. And the second thing is the grant. If we don't have money, we cannot do anything. You see, so we have to apply for the grant. If we get grant, then we proceed forward. So like our 50% of the time goes applying for the grant, EPSRC, Royal Society, then all those grants. And you know the success rate? Less than 10%. After 10 applications, we get on success. So our life as that's why people do not want to come to this field, you see. So that makes sense. পাঁচজনের নাম আছে আর আমরা প্রশ্ন নিতে পারবো না পাঁচজনের নাম আছে শামসুল তালুকদার আতিক চৌধুরী না প্লিজ পরে করবা যদি সম্পূরক প্রশ্ন শেষে যদি সময় নেবেন কারণ এখানে আর 20টা প্রশ্ন আগে হয়ে গেছে শামসুল তালুকদার আছেন আতিক চৌধুরী এন্টাদুল চৌধুরী আলাউল খান শাহিন নাম চৌধুরী আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা একটা প্রশ্ন করবেন কারণ 4-5টা প্রশ্ন আসলে উনি নিজেও কোনটা রেখে কোনটা উত্তর দিবে সমস্যা বয়স হইছে তো ভুলে যায় ওই যে আচ্ছা শামসুল তালুকদার এনটিভি সিনিয়র রিপোর্টার জি বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে অভিনন্দন আমার প্রশ্নটা হলো যে একটা টেকনিক্যাল কোশ্চেন যে আপনি দুইটা জিনিস ক্লেম করেছেন এটা সোলার আর একটা হলো ক্লেম করেছেন এটা খুব ছোট সোলারের ক্ষেত্রে আপনারা কি ওয়েদারটাকে কখনো কনসিডারেশনে নিয়েছেন যে এটা রাতে বা ওয়েদার খারাপ থাকলে কিভাবে রান করবে আর যেহেতু ক্লেম করেছেন ছোট সেহেতু আপনি যদি এনাফ সোলার পাওয়ার স্টোর করতে যান তখন এটাকে সাইজটা বিগার হয় এই ধরনের একটা সিচুয়েশনে টেকনিক্যালি এটাকে কিভাবে মিটিগেট করবেন ইম্পর্টেন্ট প্রশ্ন টেকনিক্যাল মানে আপনাকে আলাদাভাবে উত্তর দেওয়ার দাবি রাখে তো একটা জিনিস প্রথমটার যেটা কথা বললেন যে ওই যে ভুলে গেছি সোলার যদি রাতের ক্ষেত্রে বা ওয়েদার খারাপ থাকে আচ্ছা সোলার সম্পর্কে আমাদের আইডিয়াটা একটু সেকেলে অর্থ হলো আপনার যদি সান নাও থাকে সান না থাকলেও সোলার রেডিয়েশন কিন্তু আসে সো এনার্জি কিন্তু পায় একটা লেভেল পর্যন্ত হ্যাঁ এবং বেশি সোলার কিন্তু আবার ভালো না এটাও আমাদের জানতে হবে যেমন সোলারের জন্য অপটিমাম টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড মোর অর লেস দ্যাটস দি মোস্ট এফিশিয়েন্ট এখন মিডল ইস্টে আছে কত 45 50 ওখানে হয় কি এই ধরনের সিস্টেমকে আবার কুল করতে হয় না হলে এর এফিসিয়েন্সি এটা তো ইলেকট্রন হোলের ব্যাপার আমি ওই টেকনিক্যাল সাইডে যাচ্ছি না তো ওটার ডিসরাপশন হয় ভিতরে ফাংশনালিটি কাজ করে না আর কি অতিরিক্ত তাপে কাজ করে না সো সান বেশি হলেও সমস্যা আছে এই জন্য কুলিং করতে হয় তো আপনার সান না থাকলেও সোলার রেডিয়েশন আসে তবে আমাদের ভালো সান থাকা একটা লেভেল পর্যন্ত দরকার রাতে তো আমরা এভাবে চালাবো যে ওই সারাদিন যে সানে চলবে তখন তো ব্যাটারি চার্জ হবে আর কি হ্যাঁ তো ওটা দিয়ে রাতে চলে মানে এটা রাতে সান না থাকলে তো সান দিয়ে চলতে পারবে না আর কি তাই না এই তো এগুলো তো এই জন্য হাইব্রিড করা হয় আর কি আচ্ছা ব্যাকআপ আছে হ্যাঁ থ্যাংক ইউ বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরী
He's not claiming to be the only one, because this is a progress. But we should champion positive approaches like this. And when we talk about whether people will be inspired, when you have a professor of this nature who's come through the educational system of Bangladesh and created, a miracle like this, it'll inspire young people to do the same. So for British Bangladeshis, it's a plus, and we should really, in the spirit of things, if this was an Indian professor, I can tell you, all of you guys will be approaching it in a different way and not asking so many technical questions, not claiming to invent the aircraft. He's saying that he's put something out there and he's hoping that other people come and join. But we should, in the spirit of things, say that he's Bangladeshi in this country, in Queen Elizabeth University, with lots of Bangladeshi students. It's an inspiration, and that's the way it should be. Thank you so much. Brilliant. And if there's any way we can support it, we will support it. Thank you so much. Thank you. Atik bhai, for your brilliant comment. Inspiring. It's inspired us as well. Atik Chaudhary, now Amdadul Chaudhary, আমাদের immediate past president. আমি আবারও আপনাকে অভিনন্দন জানাতে চাই। একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, সরি, আমাকে একটা প্রশ্ন সময় তো আমি জানতে চাই খুব ছোট করে। প্রথমটা, দ্বিতীয়টা হয়তো আপনার কতক্ষণ লাগবে আমি জানি না। প্রথমটা হচ্ছে যে এই ড্রোনটা তো রিমোট কন্ট্রোল, কত দূর থেকে রিমোট কন্ট্রোলটা কার্যকর থাকবে, কত দূর থেকে এটাকে এখনকার যে ক্যাপাসিটি কন্ট্রোল করা যাবে, আর আরেকটা কথা আমি জানি না অন্যরা কেউ নোটিস করেছেন কিনা, ইন ইউর প্রেজেন্টেশন আপনি নিয়ামতের কথা বলেছেন, যে কত নিয়ামতের মধ্যে যে আমরা আছি, দ্যাট স্ট্রাক মি, দ্যাট ওয়ার্ড। আমি জানতে চাই এই নিয়ামতের ভাবনাটা আপনাকে কতটুকু স্পিরিচুয়ালি ইন্সপায়ার্ড করেছে টু ডিসকভার অল দিস থিংস। থ্যাংক ইউ। The first question, যেটা হলো যে এটা 15 মিটার পর্যন্ত উঠতে পারে, এটা আপনার আর কি ওই যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটা যে অনেক বেশি দূরে যেতে পারে তা না, আমরা একদম এক্স্যাক্টলি তো মেজার করতে পারি না, যাতে কন্ট্রোল করে আবার নিয়ে আসছি কাছাকাছি, তাও আপনার ধরেন 70, 80, 100 মিটার পর্যন্ত তো যেতে পারেই আর কি, বাট ইট ডিপেন্ডস আপন অ্যান্টেনা পাওয়ার, অল দোজ থিংস, ইট ক্যান বি ইনক্রিজড। হ্যাঁ, এইটার আসলে কোনো নাই। নেয়ামত বলতে আমরা সবাই তো নেয়ামতের মধ্যে আছি আর কি। হ্যাঁ, ব্লেসিংস আসলে আমি তো বিশ্বাস করতে পারি না, অনেকে মেনশন করছে যে কমপ্লিটলি এডুকেটেড ইন এ ভিলেজ স্কুল অ্যান্ড দেন ক্যাডেট কলেজ, দ্যাটস এ Hanua is a village, and in my time it was out of electricity as well, so you imagine, so that's a blessings. তা তো বটেই, ব্লেসিংসটা হলো সবসময় আই বিলিভ ইন ক্রিয়েটর, সোজা কথা এক কথা, এবং আমি এভরিথিং হোয়াট উই ডু উই থ্যাঙ্ক ক্রিয়েটর, যে উইদাউট হিজ হেল্প, উইদাউট হিজ ব্লেসিং দিস ইজ নট পসিবল, অ্যান্ড দ্যাট মোটিভেট মি। থ্যাংক ইউ সো মাচ। ইকরা টেলিভিশনের হেড অফ নিউজ আলাউদ্দিন শাহিন। থ্যাংক ইউ। অনেক কিছু বলছেন, অনেক প্রশ্ন আসছে। আমাকে খুব একটা ছোট বিষয় আমাকে টাচ করেছে, এবং আমি এটা সম্পর্কে জানতে চাই। আপনি আপনার প্রেজেন্টেশনে আপনি একটু বলেছেন, আমি আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইট, স্পেশালি রোবোটিক অ্যাক্টিভ ক্যাপসুল, এটা সম্পর্কে আপনি বলেছেন, এটা আমার খুব একটা টাচ করেছে, যে এই ক্যাপসুলটা হয়তো বিজ্ঞানের ক্ষেত্রে আরেকটা নতুন একটা অধ্যায়। আসলে আপনি একটা সেন্সিটিভ ইস্যুতে টাচ করেছেন, আমি এটা আসলে এটা এখানে সাবজেক্ট না, এটার উপরে একটা প্রোগ্রাম হতে পারে। বিষয়টা হলো এইটার উপরে আমার অনেক হোপ ছিল, এখনও যে নাই তা না আর কি। জিনিসটা হলো এই ক্যাপসুল আছে, আপনার হাসপাতালে পাওয়া যায়, 500 পাউন্ড অ্যাবাউট দাম, তো সোয়ালো করা যায় এবং অনেক রোগীকে দেয়া হয় আর কি। ওই যে এন্ডোস্কোপি, হ্যাঁ, ইউজ হচ্ছে, কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপির পরিবর্তে এটা দেওয়া হয় এবং ইউজ হচ্ছে আর কি। তো সেই ক্যাপসুলের যেটা সমস্যা সেটা হলো পেসিভ বলছে যে খাবার যেভাবে খাই, ডাইজেস্টিভ ক্রামে খাবার যেভাবে সামনে যায়, ওই ক্যাপসুল ওইভাবে সামনে গিয়ে 2 দিন পরে বের হয়ে যায়, হাফ অ্যান আওয়ার ডাইজেস্টিভ ট্র্যাকে থাকে। এখন আপনি ধরেন একটা ক্যান্সারাস টিউমার আছে, স্পেশালি এটা হয় আমাদের ওই কোলনে, বৃহদান্ত্রে হয়, কোলন ক্যান্সার যেগুলোকে বলি আর কি। তো যেটা হয় যে ওই কোলন ক্যান্সারের আপনি ধরেন একটা পলিপ পেলেন,
এবং আপনার ক্যাপসুলটা ওখান দিয়ে যাচ্ছে রোবটটা, তো গেলে সে সেকেন্ডে 2টো ফটো পাঠাতে পারে। তো 2টো ফটো দিয়ে অনেক সময় নির্ধারণ করা সম্ভব হয় না যে এটা আদৌ পলিপ কিনা বা ক্যান্সার কিনা কিনা। তো এটা শুধু আমি না, বিশ্বব্যাপী অন্তত অ্যাটলিস্ট 25-35 রিসার্চ গ্রুপ চেষ্টা করতেছে যে একটা অ্যাক্টিভ ক্যাপসুল যেটা বাইরে থেকে কন্ট্রোল করা যাবে এবং অ্যাজ মেনি ইমেজ ঘুরিয়ে সামনে পিছনে নেওয়া যাবে, সেই রকম পরিস্থিতি করা যাবে আর কি। তো যেহেতু এটা একটা খুব টেকনিক্যাল ইস্যু, আমি খুব লো হোপ নিয়ে যখন শুরু করছি একটা এমএনস প্রজেক্ট হিসাবে, তখন আমি দেখছি যে কিছু দূর আগানোর পরে আমি একটা প্রপোজাল লিখলাম। লেখার পরে আমি যদি বলি অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে এইটা হলো ক্যাপসুল যেটা ডাইজেস্টিভ ট্রাক ইউজ করলে হবে, তাহলে তো আর হবে না। এটা কনফার্ম করতে হবে একজন কনসালটেন্ট দ্বারা। আমি রয়্যাল লন্ডন হাসপাতালের যত এই লাইনে কাজ করে সব এটা করার পরে মোটামুটি একটা আইডিয়া আসার পরে সবাইকে আমি ইমেল করেছি। ইমেল করার পর দে আর ভেরি হেল্পফুল। তারা ডাইরেক্ট করলো, এই মোতাহা যে আছে সে স্টিল আমার বন্ধু, ওখানে কাজ করে রয়্যাল লন্ডন হাসপাতালে বাড়ছে, সে রেসপন্ড করলো যে আমি এটাতে কোলাবোরেটর হতে চাই। এটা 2012 সালে শুরু করেছি। এটা ফান্ডিং পাওয়ার ব্যাপার। আমরা প্রথমে 50,000 কুইন মেরি থেকে পেয়েছি, তারপর আবার একটা টেকনোলজি তৈরি করেছি। করার পরে যখন আমরা টেস্ট করেছি টেবিলের উপরে কাজ করে, কিন্তু যখন আমরা টেস্ট করে দেখলাম ওই যে সফট মানে ট্রাকে দিলাম আর কি, ওই যে ক্লোনের মতো, তখন ওই ওর ভাইব্রেশনের উপর এনার্জিটা ও অ্যাবজর্ব করে না, আর সামনে আগায় না আর কি। So we abandoned that technology, and then at that time we got 50,000 from Queen Mary. I employed another PDRA and got a technology that seems to working. এবং সেটা মোতাহার সাথে মিলে আবার কয়েকটা ট্রায়াল দিয়ে করে আমরা বললাম যে this is something which works and is a good technology, and we applied for patent, UK patent application. UK patent application এর মোটামুটি গ্রিন সিগন্যাল পেয়ে আমরা US প্যাটেন্টের অ্যাপ্লিকেশন করেছি। 2টা পাবলিকেশন আছে, আপনি সার্চ দিলে পাবেন, এখানে প্যাটেন্ট লেভেলে আছে। এরপর NIHR ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ রিসার্চে আমরা ওখান থেকে 50,000 পাউন্ড পেয়েছি। ফার্দার রিসার্চে আরও কিছু কাজ করেছি, একটা কোম্পানিকে নিয়োগ করছি ডিজাইন আমাদেরকে বিল্ড করে দেওয়ার জন্য। এখন সো ইটস মুভিং ফরওয়ার্ড, কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে। তো এখন ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, ফান্ড পাবো, পরে সামনে আগাবো আর কি। সো ইট মাইট বি, হোপ উইল কাম অন ডে, ইট উইল বি সাকসেসফুল, বাট আই হ্যাভ এ ভেরি গ্রেট হোপ অন দ্যাট প্রজেক্ট, অ্যান্ড দ্যাট ইজ solar. This is a good project, of course, but I admire that project 10 times more than it. সর্বশেষ প্রশ্ন, একটা প্রশ্নই যুক্তি যেটা ড্রোন এবং ব্যালিস্টিকে ইরান এবং টার্কি সবচেয়ে এগিয়ে আছে। আপনার এই ইনভাইটেশনটা পাওয়ার পর আমি কিছু জায়গায় শেয়ার করলাম। এই মুহূর্তে যদি আপনাকে এই দেশগুলা ওয়েলকাম করে যে আপনি তাদেরকে আপনার প্রযুক্তি দিবেন, আপনি কি দেবেন? আমি একদম রিসার্চার এবং আমি ইউকে সায়েন্টিস্ট, ইউকে বংশোদ্ভূত সায়েন্টিস্ট। আমি চাই যে আমার এই রিসার্চ সিভিলিয়ান পিসফুল পারপাজে ইউজ হোক। দ্যাটস দি অনলি পজিটিভ কমেন্ট। আমরা অনেক কিছু জানলাম, শিখলাম, বুঝলাম। আমি শুধু ধন্যবাদ দিচ্ছি ক্লাবের পক্ষ থেকে যে এত সুন্দর একটি সায়েন্টিফিক প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি আমার ডক্টর শাহিদ ভাইকে। ওনারা এত ব্যস্ততার মধ্যে যেতটুকু সময় দিয়েছেন আমাদের জন্য, ওনার প্রতি কৃতজ্ঞ। ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের কমিউনিটি, আমাদের দেশের জন্য, পুরো বিশ্বের জন্য উনি যাতে আরও নতুন নতুন কিছু দিতে পারেন, পুরো বিশ্ব যাতে উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক বাংলা পুস্তের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরীকে আসার জন্য অনুরোধ করছি। ব্যারিস্টার তারেক চৌধুরী। লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ডক্টর হাসান সাহেবকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। উই আর গ্রেটফুল অলসো। একই সঙ্গে আমরা কুইন মেরি ইউনিভার্সিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই হলটা দেওয়ার জন্য। আর আপনারা সকলে কষ্ট করে আসছেন, সেই জন্য ধন্যবাদ। আতিক ভাই একটা কথা বলতে হয়। আতিক ভাই said about আমরা কোয়েশ্চেন করি, this is not a decision because we love him, we bought him at least 1 decade ago. This arrangement also from us, we are just learning about robotic things and we are enlightening ourselves.
enlightening ourselves through this discussion and seminar. If there is no question, there would be no seminar at all. So we like him, he is our asset, he is our pride, we are proud of him, and wish him all the best. And in the future, we'll meet again here, and we will celebrate his success. And may Allah help him to go further and further. Thank you so much. আমরা আসলে খুব বেশি দিতে পারছি না, বাট ছোট একটা গিফট আছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, সেটা আমরা তুলে দিব।